কেমন শুনতে পাচ্ছ একটু এখানে রেসপন্স করো। আসসালামু আলাইকুম, তোমাদের কাউসার ভাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি। সাউন্ড ক্লিয়ার কিনা, অডিও ভিডিও সব কিছু ওকে কিনা একটু রেসপন্স করে জানায় দাও। একটু বলো কি অবস্থা সবার। আচ্ছা, সব ঠিক আছে, লাউড অ্যান্ড ক্লিয়ার। কোনো প্রবলেম না থাকলে তাহলে আমরা শুরু করতে পারি, ঠিক? আচ্ছা, প্রথমে তোমাদের সবাইকে একটা ধন্যবাদ দিতে চাই, তোমাদের একটা শুভকামনা করতে চাই যে তোমরা উদ্ভাসের উপরে আস্থা রাখছো, ঠিক আছে? এই জন্য তোমাদের প্রতি আমাদের আসলে ভালোবাসা, কৃতজ্ঞতা। তো তোমাদের যে আস্থা সেটার সত্যিকারের প্রতিদান দেওয়ার আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আশা করি এতে তোমাদের আসলে উপকার হবে। ওকে, এবং যারা অলরেডি কাউসার ভাই আচ্ছা আসসালামু আলাইকুম যারা বলছো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা শোনো, তোমরা অলরেডি যে ক্লাসগুলো করছো মানে ম্যারাথনগুলো কেমন লাগছে একটু বলো। তোমাদের ইংরেজি ম্যারাথন ছিল, তারপরে হচ্ছে জিকে ম্যারাথন ছিল 2 দিন ব্যাক টু ব্যাক। কেমন ছিল একটু বলো তো, অনুভূতি বলো, অনুভূতি বলো। আচ্ছা গুড, সবাই খুশি, থ্যাংক ইউ। পুরাই আগুন, ওকে গুড, পুরাই আগুন। আচ্ছা, এখনকার ছেলেপেলেদের ভালো প্যারামিটার বোঝানোর জন্য সবচেয়ে উত্তম লেভেলের কথা হচ্ছে পুরাই আগুন ভাই, ঠিক আছে? আচ্ছা খুশি হয়েছি। তো চলো আমরা শুরু করি। তোমরা কোন সেবাটা কিভাবে নিবা, অনলাইন অফলাইনে সমস্ত কিছুর উপরে অলরেডি ওরিয়েন্টেশন হচ্ছে, আজকে হয়ে গেছে, আগামীকালকে হবে। আর আমাদের তো ইউটিউবে আমাদের পেজে প্রচুর ভিডিও দেওয়া আছে এটার উপরে, গাইডেন্স করে করে শর্ট ছোট ছোট ভিডিও। তোমরা কোন সেবা কিভাবে গ্রহণ করবা, ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা, জানবা, যাতে কোনো সার্ভিস তোমার জন্য মিস না হয়। হ্যাঁ মৃদুলা, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা আর কথা না বাড়াই, আমরা শুরু করে দেই। আচ্ছা, এখন আসো কথা বলবো বাংলা নিয়ে। আমরা বাংলায় আজকে পড়ব হচ্ছে তোমাদের বহুল পরিচিত অপরিচিতা। বহুল পরিচিত এই জন্য কারণ তোমরা অনেক পড়ছো এটা, আর সে তো তোমাদের কাছে পরিচিত হইতে পারে নাই। তারপরে পড়ব হচ্ছে নৌকা, সোনার তরী। তোমাদের ম্যারাথনে প্রথম যে অফলাইন লেকচারটা আছে সেটা 2 পার্ট করে। প্রথম পার্টে হচ্ছে প্রথম পত্র, আর দ্বিতীয় পার্টে হলো তোমাদের জন্য দ্বিতীয় পত্র। এইভাবে আমরা সাজানোর চেষ্টা করছি, বুঝতে পারছো? যাতে করে তোমাদের সহজে, খুব সিম্পলি তোমরা জিনিসগুলোকে হৃদয়ঙ্গম করতে পারো। আমি আবার বলে দিই, প্রথম পার্টে আজকে হচ্ছে প্রথম পত্র হবে অপরিচিত এবং সোনার তরী, আগামীকালকে দ্বিতীয় পত্র হবে দ্বিতীয় পার্ট, বুঝতে পারছো? এবার এখন প্রথম পার্ট থেকে পরীক্ষায় কেমন প্রশ্ন হয় এটা হচ্ছে জানার জায়গা, যে ভাইয়া প্রথম পত্র থেকে কতগুলো প্রশ্ন আমরা পাবো। তোমাকে আমি অবাক করে দিব যে প্রথম পত্র থেকে কত বেশি প্রশ্ন আসে। প্রথম পত্র থেকে প্রশ্ন আসার পদ্ধতি দুইটা। এক, ডিরেক্ট প্রথম পত্রের প্রশ্ন প্রথম পত্র হিসেবেই আসে। 2, প্রথম পত্রের প্রশ্নটা দ্বিতীয় পত্রের মতো হয়ে আসে, অর্থাৎ দ্বিতীয় পত্রের গ্রামারের পার্টটা তৈরি করা হয় প্রথম পত্র থেকে। ধরো তোমার কোনো প্রথম পত্রের গদ্য বা কবিতা থেকে বাগধারা বা বানান চলে আসছে, অথবা যেমন গত বছর আসছিল যেখানে আমরা বলি চমৎকার, তিনি বলেন চলন সই, এটা কোন কালের? অপরিচিত গল্পের লাইন, কিন্তু প্রশ্ন আসছে কালের কনটেক্সটে, টেন্সের কনটেক্সটে। এই জন্য প্রশ্নটা টেক্সচুয়াল হয়। প্রথম পত্রের প্রচুর দাপট আছে প্রথম পত্রে এবং দ্বিতীয় পত্রে, দুই জায়গায়। প্লাস এই কবি লেখকের পরিচিতি, ভাইয়া পড়বো না পড়বো না, নানান প্রশ্ন। ভাই এটা কি মনে রাখতে হবে, এত ইনফরমেশন এটা কি লাগবে? মানে ও না পড়তে পারলে বাঁচে আর কি, ওর ইচ্ছা হলো না মইরা বেহেস্তে যাওয়া। আচ্ছা, না মরলে কেউ বেহেস্তে যেতে পারবে? তুমি যদি মৃত্যু যন্ত্রণার ভিতর দিয়ে না যাও তাহলে তো বেহেস্ত পাওয়ার আশা করতে পারো না। তুমি যদি না পড়ো, কষ্ট না করো, তুমি যদি আত্মত্যাগ স্বীকার না করো, তাহলে ভার্সিটিতে চান্স কেমনে বাবা? মানে এটা না পড়লে কি হবে, ওইটা কি বাদ দিলে চলবে? আর কি কি বাদ দিতে হবে সেটা তো আমরাই বলবো, কিন্তু তার চিন্তার শেষ নাই। সে খালি বাদ দিতে চায়, খালি কমাইতে চায়। তো এত এত কমানোর চেষ্টা করবা না, বুঝছো কথাটা? ইনশাল্লাহ আমরা তোমাকে হেল্প করব। আসো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানবো। জন্মসাল দেখো 1268, 25শে বৈশাখ, আর মারা গেছেন 1348, 22শে শ্রাবণ। তো এটা আমরা বঙ্গাব্দতে দিছি, যদি আমরা খ্রিস্টাব্দতে দিই তাহলে এটা 1268, এটা হবে
61, আর ওইদিকে কি হবে বলতো, যেহেতু এখানে 25শে বৈশাখ, তাহলে হবে হলো 7 মে। আর এটা যেটা 1348 22শে শ্রাবণ, এটা হবে হলো তোমার 1941, আর হবে 7 আগস্ট। এটা মাথায় রেখো। তোমরা যেহেতু নর্মালি খ্রিস্টাব্দটা পারো, বঙ্গাব্দে ঝামেলা হয়, এই জন্য আমরা খ্রিস্টাব্দটা লিখি নাই, বঙ্গাব্দটা লিখে দিছি পিডিএফে। আমি ভাইয়া খ্রিস্টাব্দ অ্যাড করে দিলাম। জন্ম হয়েছিল কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, মারাও গেছেন তিনি ওইখানেই লাস্টে। পিতামাতার নাম নিয়ে আমি কোনো ব্যাখ্যা দিব না। মনে রাখবা, ক্লাসে 3 রকমের পড়া থাকে। এক রকমের পড়া হচ্ছে ফ্ল্যাট ইনফরমেশন, তুমি পড়বা, তথ্য মুখস্থ করে ফেলাবা, এখানে আমার তেমন কিছু করার নাই। 2, মধ্যম লেভেলের অনুধাবন, ব্যাখ্যার দরকার আছে, দাবি রাখে, আমি সেগুলোর ব্যাখ্যা করে দেব। 3, উচ্চ লেভেলের অনুধাবন, এগুলো অবশ্যই ব্যাখ্যার দাবি রাখে, অবশ্যই আমি ব্যাখ্যা করে দেব, কোনো মাফ নাই। ওকে, এখন আসো ছদ্মনাম। ছদ্মনাম নিয়ে আমার একটা থিওরি আছে, গবেষণাধর্মী থিওরি। আমি তোমাদের বলছিলাম যে কবি সাহিত্যিকরা ছদ্মনাম নেন 2টা কারণে। 1 নম্বর কারণ হচ্ছে হুদাই, কোনো কারণ নাই, এমনি ঢং। আর 2 নম্বর কারণ ছিল সিচুয়েশন ডিমান্ড। মনে আছে? এই ক্লাস আগে কেউ করেছো আমার সাথে? কবি সাহিত্যিকদের ছদ্মনাম নেওয়ার কারণ 2টা। একটা কারণ হচ্ছে হুদাই, কোনো কারণ নাই, আর 2 নম্বর কারণ হচ্ছে সিচুয়েশন ডিমান্ড। বুঝো না? ইচ্ছা করে না, বেকায়দায় পড়ে। বেকায়দায় পড়ে কিরকম ছদ্মনাম নেয় আর হুদাই কেমনে নেয়। আসো, আমরা যদি 2 নম্বরটা বুঝি, তাহলে 1 নম্বরটা বুঝতে পারবো। ব্যাপারটা কিরকম? সময়টা 1971 সাল। শামসুর রহমান কিছু কবিতা লিখলেন। কবিতাগুলোর একটা কবিতা তুমি অলরেডি পড়ছো 19 সিলেবাসে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, শীতির সিঁদুর মুছে গেল হরিদাসীর। মনে আছে কিনা বলো? তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। মনে করে দেখো। এখন এই কবিতা যদি উনি নিজের নামে প্রকাশ করতেন, তাহলে পাকিস্তানেরা তারা দইরা মাইরা ফালুদা বানাই ফেলতো। অথবা তার একটা বিখ্যাত কবিতা আছে, স্বাধীনতা তুমি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুলের ঝাঁকড়া চুলের, বাবরি দোলানো সৃষ্টি সুখের, উল্লাসে কাপা মহান পুরুষ। তো এইসব কথাবার্তা 71 সালের অবরুদ্ধ বাংলাদেশে অ্যাটলিস্ট নিজের নামে প্রকাশ করা রিস্কি ছিল, ঝুঁকিপূর্ণ ছিল। এই জন্য শামসুর রহমান নিজের নামে এগুলোকে প্রকাশ করেননি। নিজের নামে প্রকাশ না করে উনি প্রকাশ করেছেন কি নামে? উনি প্রকাশ করেছেন একটা ছদ্মনামে। সেই ছদ্মনাম হচ্ছে মজলুম আদিব। সেই ছদ্মনাম কি বলো? মজলুম আদিব। এই মজলুম আদিব শব্দের অর্থ হচ্ছে নির্যাতিত কবি, জুলুমের শিকার হওয়া কবি। যার উপরে জুলুম করা হয়েছে তাকে বলা হয় মাজলুম। 71 সালে দেশ আমার, ঘর আমার, বাড়ি আমার, অথচ আমি উদ্বাস্তু, আমাকে পালাইতে হয়েছে। আমার ধানি জমিতে আগুন লাগাইছে, আমার ঘরে আমাকে মেরে ফেলছে। ঠিক কিনা কথাটা? এই জন্য তিনি একটা ছদ্মনাম নিয়েছিলেন, ছদ্মনামটা হলো মজলুম আদিব। এখন বলো, এই নামটা নেওয়া যৌক্তিক কিনা? ডেফিনেটলি যৌক্তিক। এটার নামই হচ্ছে সিচুয়েশন ডিমান্ড। অথবা যেমন শরৎ বাবু, তোমরা জানো শরৎচন্দ্র একটা নাম নিয়েছিলেন, সেটা হচ্ছে অনিলা দেবী। এই অনিলা দেবী তিনি কেন নেন? নারীর মূল্য নামে তার একটা বই আছে। বই মানে ছোট প্রবন্ধ আছে, নারীর মূল্য। এই নারীর মূল্য যদি তিনি নিজের নামে প্রকাশ করতেন, তিনি আশঙ্কা করেছিলেন তখন তিনি ট্রলের শিকার হইতে পারেন। কারণ শরতের জীবনীটা, বেগম রোকেয়ার জীবনীটা হচ্ছে কাছাকাছি সময়ের, সমসাময়িক তারা। রোকেয়া 1880, 1932, আর শরৎ 1876, 1938। মানে তারা দুজনের সমসাময়িক, বুঝছো তো? শরৎ বাবু বয়সে একটু বড়, 4 বছরের বড়। তো যে সময় রোকেয়া মেয়েদের জন্য ফাইট করতেছেন, ওই সময় শরৎ জীবিত ছিলেন। তাহলে মেয়েদের জন্য সিচুয়েশন কঠিন ছিল। ওই সময়ে পুরুষের কেউ যদি মেয়েদের পক্ষে শক্তিশালী বক্তব্য দেয়, তার বিরুদ্ধে হই হই রই রই জাত গেল বলে একটা রব ওঠার আশঙ্কা থাকে। অথবা হয়তো শরৎ এটা ভাবছেন যে নিজের বোন অনিলার নামে প্রকাশ করলে সমাজের মহিলারা এটা ভাববে যে আমাদের থেকেও কেউ না কেউ লেখালেখি করছে, অর্থাৎ নারী রাইটার তৈরি হয়েছে, তাদের জন্য ইন্সপিরেশন। এগুলোর নাম হচ্ছে সিচুয়েশন ডিমান্ড। আর রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বড় দুলাভাই এই জন্য বললাম, উনি বিয়ে করছেন খুলনায়। রবি ঠাকুর খুলনাতে বিয়ে করেছেন। তার যে স্ত্রী ভবতারিণী দেবী, ওনার বাড়ি ছিল খুলনাতে। রবীন্দ্রনাথের পূর্বপুরুষও খুলনার। তো বাংলাদেশের জামাই হিসেবে আমি তার দুলাভাই বলি, বড় দুলাভাই। আর নজরুল বাংলাদেশে বিয়ে করেছেন 2টো। প্রথম বিয়ে করেছেন কুমিল্লায়, মুরাদনগরে, পরটা করেছেন মানিকগঞ্জের ঘিওরে। সুতরাং উনিও দুলাভাই, উনি ছোট দুলাভাই, বুঝছো? জাতীয় দুলাভাই আর কি। তো দুলাভাই যে নামগুলো নিছে এগুলো ঢং। ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র ভাস্কর, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা, আরো আছে। এরপরে আছে হচ্ছে তোমার দিকশূন্য ভট্টাচার্য। দিকশূন্য
ভট্টাচার্য। তারপরে আছে হলো তোমার নবীন কিশোর শর্মন, এটাও তার আরেকটা নাম, বুঝতে পারছো? তারপরে আছে হচ্ছে বাণী বিনোদ, তারপরে আছে হচ্ছে তোমার বিদ্যা বিনোদ। তাহলে 1 2 3, এখানে আছে হচ্ছে তোমার এই যে 4 5 6 7 8, মোটামুটি 8 9টা ছদ্মনাম উনি ইউজ করেছেন। এগুলো সবগুলো রবি ঠাকুরের ছদ্মনাম। এর মধ্যে রবীন্দ্র কথা আর ভানুসিংহ কথাটা এক। কিভাবে? এই রবি শব্দের অর্থ হচ্ছে তোমার ওই যে ভানু, রবি আর ভানু সমার্থক, সূর্য সমার্থক। আর রবি যুগ ইন্দ্র, ইন্দ্র শব্দের অর্থ হচ্ছে সেরা। এদিকে সিংহ, ভানু সিংহর সিংহ মানে হচ্ছে সেরা, অর্থাৎ যেটা ভানু সিংহ কথার যে অর্থ রবীন্দ্র কথার একই অর্থ। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? অনন্যা বলছে স্যার আমাদের কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করেন প্লিজ। ভালো কথাই বলছো ভাইয়া, তোমাদের কোশ্চেন অ্যান্সার করার সর্বোচ্চ চেষ্টা আমরা করি বা করব। তবে এখানে তোমাদের মনে রাখতে হবে তোমার বয়স আর আমার শিক্ষকতার বয়স কাছাকাছি। তুমি হয়তো 18 19 বছর বয়স, আমি কাউসার ভাই পড়াই 16 বছর ধরে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে রাখছেন এই ফিল্ডে। তো তুমি কোন প্রশ্ন করবা এটা আমি আগে থেকেই জানি। আমি তোমার দেখলে বলে দেবো তোমার সমস্যা কোথায়। আমি ডাক্তার হইতে হইতে বৃদ্ধ, মুরব্বীর কাতারে গেছি, তোমরা বলে না হু হু। আমি জানি তোমার কষ্টটা কোথায়, এই জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। অ্যাটলিস্ট আমি যেসব জিনিস নিয়ে আসছি সেখানে তোমার প্রশ্ন থাকার কথা না, তারপর আমি প্রশ্ন নিব, এই যে এখন প্রশ্ন নিচ্ছি। কিন্তু তোমরা যে অফ রেখে আমাকে কোশ্চেন করো, এটা আমার উপরে জুলুম। অফ রেখে কোশ্চেন কেমন? এখন আমি যখন বলতে আসি তার বাইরে তোমার হয়তো মনের কোন রাজ্যের কথা আছে, সেগুলো নিয়ে তুমি আমার সামনে উপস্থিত হইছো, তাহলে তো আমি আমার আসল কাজটা করতে পারবো না। আমি সেটাও তোমাদের কাছ থেকে আশা করব না। বুঝতে পারছো এবার? ওহি বলছে ওনার ছদ্মনাম কি মুখস্থ করা লাগবে? না, ওনার ছদ্মনাম মুখস্থ করার দরকার নাই। হিরো আলম কোন কোন ছবি করছে এগুলো মুখস্থ করে ফেলো, বেশি কাজে লাগবে। হ্যাঁ, হিরো আলমের সিনেমা মুখস্থ করো, বেশি কাজে দিবে। ওইটা পরীক্ষা আসবে, এটা আসবে না, নিশ্চিত থাকো। এরপরে আসো প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার। এখন প্রথম প্রকাশিত কবিতা, প্রথম রচিত কাব্য, প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ, প্রথম প্রকাশিত দেখো অল আর প্রথমস, কিছু প্রথম আছে, একটু ভালো করে দেখো, তাকাও। তোমাদের সবার মেসেজ দেখা যায়, নাম ধরতে পারবো না, অ্যাটেনশন চাইবা না দয়া করে। যদি আমার থেকে ভালো সার্ভিস চাও তাহলে অ্যাটেনশন সিক করবা না প্লিজ। এখন আসো প্রথম রচিত কাব্য, প্রথম প্রকাশিত কাব্য, প্রথম প্রকাশিত উপন্যাস, প্রথম প্রকাশিত ছোট গল্প। তাহলে প্রথম তিনি লিখেছিলেন বনফুল, কিন্তু বনফুল সবার আগে প্রকাশ করেননি, প্রথম প্রকাশ করেছিলেন কবি কাহিনী। এটা মাথায় রাখো। ধরো তুমি আগে যেটা লিখছো সেটা পরে প্রকাশ করছো আর কি। তো প্রথম লিখছিলেন বনফুল কিন্তু প্রকাশ করেছিলেন কবি কাহিনী, এটা মাথায় রাখবা। কিন্তু পরীক্ষায় যদি কোন অপশনে কবি কাহিনী না থাকে সেক্ষেত্রে বনফুল অ্যান্সার নেওয়া যাবে। আই রিপিট, যদি অপশনে কবি কাহিনী না থাকে সেক্ষেত্রে বনফুল অ্যান্সার নেওয়া যাবে। এরপরে প্রথম প্রকাশিত উপন্যাস বউ ঠাকুরানীর হাট, প্রথম প্রকাশিত ছোট গল্প হচ্ছে ভিখারিণী। মাথায় রাখো, মাথায় রাখো, রবীন্দ্রনাথ বাংলা ছোট গল্পের জনক। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলা ছোট গল্প প্রথম কে লিখেছেন অথবা বাংলা ছোট গল্পের জনক কে, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে সর্বশেষ যেটা তার গল্প, তোমাদের বই থেকে নিয়েছি, মুসলমানের গল্প। এখানে আর কোনো কিছু দরকার নেই, এজ ইউজুয়াল পড়লেই হবে। এখন আসো পরের অংশ। ঢাকায় আসছেন, 150 জন্মবার্ষিকী মানে 150 বছর, বিশ্বকবি উপাধিতে ভূষিত করেন ইত্যাদি, এগুলা অ্যাজ ইউজুয়াল ইনফরমেশন, তুমি পড়লে হয়ে যাবে। লাগবে হচ্ছে এটা, নোবেল পুরস্কার। দেখো, গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয় স্ব অনুদিত সং অফ ফনিক্স গ্রন্থের জন্য 1913 সালে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ। এই লাইনটা ভালো করে খেয়াল করো। বলছে গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতার সমন্বয়ে স্ব অনুদিত সং অফ ফনিক্স গ্রন্থের জন্য 1913 সালে প্রথম এশীয় হিসেবে নোবেল পুরস্কার লাভ। এর মানে উনি যে সরাসরি গীতাঞ্জলির জন্য নোবেল পাইছেন ব্যাপারটা এমন না। উনি পাইছেন গীতাঞ্জলি এবং অন্যান্য কবিতা মিলে আরেকটা বই আছে নাম সং অফ ফনিক্স, ওইটার জন্য। সেটা কি চলো একটু দেখাই তোমাদের। এখানে দেখো, এই হলো গীতাঞ্জলি আর এই হলো ধরো সং অফ ফনিক্স।
এখন এই গীতাঞ্জলি কথাটা আর সং অফ অফারিংস কথাটা হচ্ছে সমার্থক। গীতাঞ্জলি কথাকে যদি সন্ধি করো তাহলে হবে গীত আর অঞ্জলি। গীত মানে গান, আর অঞ্জলি শব্দের অর্থ প্রার্থনা, বা দুই হাতকে এরকম করে রাখলে সেটাকে অঞ্জলি বলে বা আজলা বলে, অর্থাৎ প্রার্থনা সঙ্গীত গীতাঞ্জলি কথার অর্থ। হ্যাঁ, গীত আর অঞ্জলি। ঠিক সং অফারিংস যদি তুমি বলো, সং মানে গান, অফারিংস মানে হচ্ছে প্রার্থনা। দুই হাতে এমন করে রাখলে তারা প্রার্থনা বলে। এখন গীতাঞ্জলি কথাটা আর সং অফারিংস কথাটা প্রায় সমার্থক হইল। ওকে, গীতাঞ্জলি বইতে সব মিলে 157টা কবিতা আছে, কিন্তু সং অফারিংসে সব মিলে 103টা কবিতা আছে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া তাহলে গীতাঞ্জলি থেকে কি একটু সিলেক্টিভ ওয়েতে 103টা করা হয়েছে কিনা, প্রশ্ন আসতে পারে। কিন্তু দেখো যে গীতাঞ্জলি থেকে সং অফারিংস 157টা থেকে কি 103টা নিছেন? না, সং অফারিংস এর 103টার মধ্যে গীতাঞ্জলি থেকে নিয়েছেন ম্যাক্সিমাম 53টা, আর বাকি যে 50টা থাকলো ওগুলো হচ্ছে তোমার গীতিমাল্য থেকে নিছে, তারপরে তোমার হচ্ছে নৈবেদ্য থেকে নিছে, তারপরে হচ্ছে তোমার শিশু থেকে নিছে, তারপরে চৈতালি খেয়া, এগুলো বেশ কিছু গ্রন্থ মিলে বাকি 50টা। এই হচ্ছে তোমার সব মিলে 103টার সমাহার। তাইলে এখন বলো, উনি নোবেল পাইছেন বেসিক্যালি সং অফারিংস এর জন্য। সং অফারিংস এর সব কবিতাকে গীতাঞ্জলি থেকে নেওয়া কিনা? ইয়েস অর নো? সং অফারিংস এর সব কবিতাকে গীতাঞ্জলি থেকে নেওয়া কিনা? ইয়েস অর নো? না, সবগুলো কবিতা সং অফারিংস থেকে নেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে, কিভাবে নেওয়া হয়েছে, সেটার একটা ডিসপ্লে আমরা এখানে দেখলাম, মোটামুটি একটা আইডিয়া করতে পারলাম। এখন কথা হচ্ছে, এই গীতাঞ্জলির অনুবাদ কে করেছেন, বা বাদ বাকি যেগুলো কবিতা আছে সেগুলো যে সং অফারিংস হয়েছে, অনুবাদ কে করেছেন? অনুবাদ কবি নিজেই করছেন। এখানে আরেকটা ভেজাল লাগতে পারে, অনেকে ভুল করতে পারো যে ডাব্লিউ.বি. ইয়েটস উনি তাইলে কি করছেন? একজন আইরিশ কবি, ওনার নাম উইলিয়াম বাটলার ইয়েটস, ডাব্লিউ.বি. ইয়েটস। উনি গীতাঞ্জলির যে আমরা বলছি যে ইংরেজি বই, বা গীতাঞ্জলি অন্যান্য কাব্যের সমন্বয় যে ইংরেজি বই সং অফারিংস, ওইটার ভূমিকা লিখেছিলেন ডাব্লিউ.বি. ইয়েটস। তাহলে সং অফারিংস এর ভূমিকা লিখেছিলেন ডাব্লিউ.বি. ইয়েটস, অনুবাদ রবীন্দ্রনাথ নিজেই করেছিলেন, এটা মাথায় রাখো। পাশাপাশি এটাও মনে রাখতে পারো চাইলে, ডাব্লিউ.বি. ইয়েটস 1923 সালে সাহিত্যে নোবেল পান। যে বছর রবীন্দ্রনাথ পাইছে তার ঠিক 10 বছর পরে মিস্টার ইয়েটস নোবেল পাইছেন। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝছো কিনা? আওয়াজ দাও। তানজিমা, তবে কি সং অফারিংস এর জন্য নোবেল পাইছেন? ইয়া, এক্স্যাক্টলি, সেটাকে আমরা এখানে ক্লিয়ার করে দিছি। তোমরা যদি আমাকে কোঅপারেট করো বেশি শিখবা। আর সুমাইয়া বলছে স্যার আবার একটু বলেন না। আবার বলায়ও না, আবার বলালে তোমার লস হবে। তুমি ক্লাস করতে হবে 11টা পর্যন্ত, যেহেতু রেকর্ডেড আছে। ভিডিওটা ক্লাস শেষ হলে স্টোর হয়ে যাবে। যে জায়গাটা তুমি বোঝানো ওই জায়গাটা একটু 5 মিনিট দেখে নিও। বাট অনেকে যদি এই আবদারটা করো যে ভাই আবার বলেন, আবার বলেন, এবং সবার আবার অনেকের আবার যদি আমি নিই, সেক্ষেত্রে ক্লাসের লেন্থ 1 ঘন্টা বাড়বে। আমার কথাটা কি বুঝতে পারছো? সুতরাং তুমি যদি কোনো কারণে শুনতে না পাও বা বুঝতে না পারো, খুব মেজর কিছু না হলে আমাকে রিপিট করতে রিকোয়েস্ট করবা না, এতে তোমার প্রবলেম হবে। কারণ আমি তোমাকে একটা ম্যারাথন ক্লাসের জন্য এখানে 4 ঘন্টা আটকে রাখতে পারি না একটা পার্টের জন্য। এটা আমার দিক থেকে ঠিক না, কারণ তোমাকে আমার স্পেস দিতে হবে, তুমি যেন নিজে পড়াশোনা করতে পারো। নাফি বলছে ভাই আপনি নিজের মতো করে আগান। ভালো বলছে নাফি, একদম মনের কথা বলছোস ভাই। নাইটহুড স্যার বা এই উপাধিটা, এই নাইটহুড উপাধি বা স্যার উপাধি তিনি বর্জন করেছেন কখন? পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে একটা হত্যাকাণ্ড হয়েছিল 19 এপ্রিলের দিকে, এটা 1919 সালে। হ্যাঁ, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কি? ব্রিটিশ বিরোধী একদল বিপ্লবী মানুষ, আন্দোলনরত মানুষ এক জায়গায় মিছিল করতেছিল। তখন একজন ব্রিটিশ জেনারেল, তার নাম ডায়ারের নির্দেশে আর্মিরা ওই পাবলিকের উপরে গুলি করে। স্পটে কয়েকশো মানুষ মারা যায়। তখন রবীন্দ্রনাথ বললেন যে আমার এই উপাধির দরকার নাই। এই নাইটহুড উপাধি বা স্যার উপাধি যেটা, বানানটা হচ্ছে এরকম। কলকাতার নাইট রাইডার্স তোমরা বলো না, KNIGHT, এই নাইট মানে হচ্ছে অভিজাত। কারণ নামে যদি নাইট থাকে দেন তাকে স্যার বলতে হয়। রবি ঠাকুর যখন নোবেল পাইলেন তখন তাকে নাইট উপাধি দেওয়া হয়েছিল ব্রিটিশদের পক্ষ থেকে। এই উপাধিটা ব্রিটিশ রাজ পরিবার থেকে দেয়া হয়।
তো রবি ঠাকুর বললেন যে তোমরা এই দেশের মানুষরা মারো পাখির মতো, আর তোমাদের দেওয়ার নাইট নিয়ে আমি ঘুরে বেড়াবো, এটা হতেই পারে না। উনি বর্জন করেছিলেন। আর ঢাকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে 36 এবং 40 সালে তিনি ডিলিট পান। ডিলিট মানে হচ্ছে ডক্টর অফ লিটারেচার। ডক্টর অফ লিটারেচার এটা একটা সম্মান সূচক ডিগ্রি। কেউ এটা চাইলে অর্জন করতে পারে না। কোনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কাউকে সম্মান করে দেয় তাহলে এটা সে পাবে। এরপরে আসো, এখানে দেখো বড় বড় কিছু ইনফরমেশন আছে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ব্রজবুলি ভাষায় লিখছেন একটা জাতীয় সঙ্গীত কি বলে, ব্রজবুলি ভাষায় লিখেছেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী, জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, বসন্তী নাটক উৎসর্গ করছেন, কালের যাতে তাসের দেশ ইত্যাদি। এর মধ্যে তোমার সবচেয়ে বেশি লাগবে হচ্ছে এটা ব্রজবুলি। ব্রজবুলি একটা ভাষার নাম, খেয়াল করে দেখো, একটা আর্টিফিশিয়াল ভাষা। বিহারের রাজ্য, ভারতের বিহার নামে একটা রাজ্য আছে, ওখানকার একটা ভাষা আছে, একটু খেয়াল করো। এই বাংলা ভাষা আর বিহারের মৈথিলি ভাষা, এই দুইটা ভাষা মিলে হলে ব্রজবুলি ভাষা হয়। ভারতের বিহার রাজ্যের মিথিলা নামে একটা জায়গা আছে, মিথিলা, এই মিথিলা এলাকার ভাষার নাম হচ্ছে মৈথিলি। ওই মৈথিলি ভাষা আর বাংলা ভাষা দুটো একসাথে মিলাইলে একটা নতুন ভাষা হয়। এটা করেছিলেন কবি বিদ্যাপতি, আমি দেখাবো এই ভাষাটার প্রয়োগ। এই ভাষায় রবীন্দ্রনাথ লিখেছিলেন একটা বিখ্যাত বই, নাম হচ্ছে ভানুসিংহ ঠাকুরের পদাবলী। এখন তার আগে আমাকে অ্যান্সার দাও, ব্রজবুলি কয়টা ভাষা নিয়ে তৈরি হয়েছে? দ্রুত বলবা। ব্রজবুলি কয়টা ভাষা নিয়ে তৈরি হয়েছে? দুইটা। থ্যাংক ইউ। এখন আসো, এই ভাষার প্রয়োগ কি, জিনিসটা আসলে কি জিনিস, চলো একটু দেখি। ব্রজবুলি ভাষার একটা পদ দেখো, হে সখী হামারি দুঃখের নাহিক ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। হে সখী হামারি দুঃখের নাহিক ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এটা ব্রজবুলি ভাষায় লেখা। কি বুলি ভাষারে পাগলা? এটা হচ্ছে ব্রজবুলি ভাষায় লেখা একটা পদ। লিখেছেন যিনি, তার নাম হচ্ছে কবি বিদ্যাপতি, মধ্যযুগে। এখন আসো, তোমরা এটা কিছু বুঝছো কিনা বলো। হে সখী হামারে দুঃখের নাহিক ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। এটা কি তুমি বুঝছো কিছু আগাগোড়া? কিছু কিছু বুঝছো, ম্যাক্সিমাম বুঝো নাই। আচ্ছা, ওকে। এটা বলতেছে হলো রাধা। বলতেছে কে? রাধা। রাধা আর কৃষ্ণ। আসো এবার রাধা কৃষ্ণের প্রসেসটা কি মনে রাখবা। এই পদাবলী সাহিত্য মানে হলো রাধা আর কৃষ্ণের প্রেম নিয়ে, রাধা প্লাস কৃষ্ণের প্রেম লীলা সম্পর্কিত যত সাহিত্য আছে, রাধা এবং কৃষ্ণের কি কথা বলো, প্রেম লীলা সম্পর্কিত যত সাহিত্য বা পদ আছে, এদেরকে বলা হয় পদাবলী। তাহলে পদাবলীর সংজ্ঞা বুঝছো? রাধা আর কৃষ্ণের প্রেম লীলা সম্পর্কিত যত পদ বা সাহিত্য আছে, এগুলোকে পদাবলী বলে। এখন এই ডায়লগটা দিছে হচ্ছে রাধা তার এক বান্ধবীকে, বলছে হে সখী, বান্ধবীর বলছে সখী হামারি দুঃখের নাহিক ওর। হামারি মানে আমার, দুঃখের নাহিক ওর, আমার দুঃখের কোনো শেষ নাই। কেন তার দুঃখ কেন? বলছে এ ভরা বাদর মানে ভরা বর্ষাকালে, মাহ ভাদর ভাদ্র মাসে, মাহ মানে মাস, ভাদর মানে ভাদ্র মাস, শূন্য মন্দির মোর, আমার মন্দির হচ্ছে শূন্য, আমার মন্দির শূন্য। অর্থাৎ কৃষ্ণ যখন রাধাকে অবহেলা করত, আমরা জানি যে মেয়েরা ইগনোর হইতে পছন্দ করে না, তাদেরকে অবহেলা করলে তারা তেলে বেগুনে জ্বলে ওঠে। সে আলোচনা আরেকদিন হবে। তো এখন কৃষ্ণ যখন রাধাকে কি করতো, অবহেলা করত, তখন রাধা কষ্ট পায়, তার বান্ধবীকে গিয়ে বলছে যে এই ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর, অর্থাৎ আমি যৌবনবতী কিন্তু আমার বয়ফ্রেন্ড নাই। এক কথায় যদি বলি, কথার অর্থ এরকম দাঁড়াবে, শুনতে খারাপ লাগতেছে বাট অর্থ এটাই, যে কৃষ্ণ আমার দিকে ফিরেও তাকায় না, আমার এই ভরা বর্ষায় সে আমাকে কি করে, ইগনোর করে। এই কথা বলেছেন হচ্ছে বিদ্যাপতি। বিদ্যাপতির এই পদটা ব্রজবুলি ভাষায় লেখা। ব্রজবুলি ভাষাতে পরে অনেকেই লিখছেন। এই ভাষাটার একটা সুর আছে, তাল আছে, ছন্দ আছে, গতিময়তা আছে, এবং এই জন্য মোহিত রবি ঠাকুর নিজেই ভাষায় লিখেছেন।
এবার বলো বুঝছো কি বুঝো নাই? কিরে মুরসালিনা, এত খুশি কেন? আশরাফুল বলছে কৃষ্ণ ইগনোর করতো কেন ভাইয়া? সোনামণি, এটা জিজ্ঞেস করে না, এটা এখন জানার দরকার নাই, তোমার বয়স হয় নাই, ঠিক আছে? বড় হও, আমি বুঝাই দিব বড় হইলে। ওকে, বড় হইলে বুঝাই দিব। আচ্ছা, মৈথিলি কোকিল বলা হয় তাকে। হ্যাঁ, বিদ্যাপতিকে মৈথিলি কোকিল বলা হয়। বিদ্যাপতিকে একজন কবির নাম, ব্রজবুলি ভাষার জনক। আচ্ছা, এখন আসো, আমরা এটা শিখলাম, তার সাথে থাকবে জাতীয় সঙ্গীত লিখেছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার, বসন্ত নাটক উৎসর্গ করেছেন নজরুলকে। এটা একটা মজার জিনিস, সময়টা 1923 সালের কথা। হ্যাঁ, নজরুল গেছেন জেলে, নজরুলে কবিতা লিখছিলেন, কবিতা লেখা এক কবিতার কারণে 1 বছরের জেল খাটছে নজরুল। প্রশ্ন হচ্ছে তাহলে কবিতার মধ্যে কি আছে এবার বুঝে নাও। কবিতার মধ্যে নজরুল বলছে, আর কতকাল থাকবে বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ দখল করে অত্যাচারী শক্তি চাড়াল। অর্থাৎ দেবী দুর্গাকে বা অন্নপূর্ণাকে নজরুল বলছে যে তুই আর কতদিন মাটির ঢেলার মূর্তির আড়াল হয়ে থাকবি, তোর অ্যাবসেন্সে স্বর্গটা এই দেশটাকে দখল করে ফেলাইছে চারালের গোষ্ঠী বা চামারের দল। তাহলে চামার কারা? ব্রিটিশরা। বুঝতে পারছো কথা? তো পরে লেনে বলছে যে ব্রিটিশরা এই চারালের গোষ্ঠী দখল করে দেব শিশুদেরকে তারা চাবুক মারতেছে, তারা আমাদের উপর অত্যাচার করতেছে, তুই তোর 10 হাতে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে আইসা এদেরকে ধ্বংস করে দে। কবিতার নাম আনন্দময়ীর আগমনে। এই কথা লেখা নজরুল একদম জেলে, ডিরেক্ট জেলে। তো নজরুল জেলে গিয়ে 1 বছর জেল খাটছে, তখন তিনি জেলে অনশন করছেন যে আমাকে অন্যায়ভাবে কেন আটকায় রাখা হইলো। তখন নজরুলকে অনশন ভাঙার জন্য রবীন্দ্রনাথ একটা চিঠি লিখছে, টেলিগ্রাম করছে, বলছে তুমি অনশন ত্যাগ করো, তুমি যদি অনশন করে মারা যাও তাহলে আমাদের সাহিত্য ক্ষতিগ্রস্ত হবে, অনশন ত্যাগ করে তুমি ফিরে আসো। শুধু এটুকুই না, রবীন্দ্রনাথ তার লেখা একটা নাটক বসন্ত নজরুলকে উৎসর্গ করে দিছে। কারণ নজরুল তখন উঠতি বয়সী কবি আর রবীন্দ্রনাথ তখন মুরব্বী। তো রবীন্দ্রনাথ নজরুলকে এতটা ভালোবাসছে, নজরুল খুশি হয়েছে। যখন টেলিগ্রাম পাঠাচ্ছে নজরুলকে, তখন নজরুল জেলের ভিতরে লিখছে, আর সৃষ্টি সুখের উল্লাসে মোর বুক হাসে, মোর মুখ হাসে, আর সৃষ্টি সুখের উল্লাসে। ওই কবিতাটা, এটা নজরুলের দিন আবার আলোচনা করা হবে। এটা কেন কাজী নজরুলকে করেছিল মাথায় রাখো। কালের যাত্রা, শরৎ, তাসের দেশ, নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপরে উপন্যাস। এই করুণা অসমাপ্ত বা অসম্পূর্ণ, এটা আমরা ধরবো না। আর এদিকে প্রজাপতির নির্বন্ধ, এটা আমরা ধরবো না। এই দুটা বাদ দিলে রবি ঠাকুরের উপন্যাস হচ্ছে 12টা, এবং এটা অথেন্টিক। দুইটা ব্যাখ্যা আমি দিয়ে দেবো, তার আগে আমাকে বলো রবি ঠাকুরের উপন্যাস কয়টা, দ্রুত বলবা। রবি ঠাকুরের উপন্যাস কতগুলো? 12। থ্যাংক ইউ, 12। তার মধ্যে এটাকে আমরা বাদ দিলাম। কেন বাদ দিয়েছি? এটা অসম্পূর্ণ ছিল। পরেরটাকে বাদ দিলাম কেন? কারণ এটাকে তিনি পরবর্তীতে চিরকুমার সভা নামে আরেকটা হাস্যরসাত্মক লেখায় রূপান্তর করে ফেলাইছিলেন। চিরকুমার সভা এই নামে হাস্যরসাত্মক লেখায় রূপান্তর করেছিলেন চিরকুমার সভা দিয়ে। তাহলে প্রজাপতির নির্বন্ধ তিনি শুরু করেছিলেন উপন্যাসের মতো করে, পরে তিনি উপন্যাস হিসেবে এটাকে শেষ করেন নাই, কনভার্ট করে এটার স্ট্রাকচার চেঞ্জ করে থিম ঠিক রেখা একটা হাস্যরসাত্মক লেখায় রূপান্তর করছিলেন। তাহলে এই দুইটা বাদ দিলে তার উপন্যাস 12টা হয়। বউ ঠাকুরানীর হাট থেকে শুরু করে চতুরঙ্গ পর্যন্ত তার উপন্যাসগুলো মনে রাখার একটা শর্টকাট আছে, দেব? এটা দরকার হবে, জিজ্ঞেস করে কোনটি উপন্যাস, কোনটি নাটক, কোনটি কবিতার বই, এরকম প্রশ্ন আসছে, তোমাদের দেখাবো। চান্দু, অপেক্ষা করো, ঠিক আছে? এটা শর্টকাট আছে, দিয়ে দিচ্ছি। রবীন্দ্রনাথের উপন্যাসগুলো, হ্যাঁ, এভাবে মনে রাখবা। 4 অধ্যায় মালঞ্চ ও চতুরঙ্গ শেষ করে 2 বোন বউ ঠাকুরানীর হাটে
যোগাযোগের পথে নৌকাডুবির কারণে শেষের কবিতা হারিয়ে ফেলায় রাজর্ষি ও গোরা সহ ঘরে বাইরে সকলের চোখের বালিতে পরিণত হয়েছে। রাজর্ষি ও গোরা সহ ঘরে বাইরে সকলের চোখের বালিতে কি হয়েছে? রাজর্ষি ও গোরা সহ ঘরে বাইরে সকলের চোখের বালিতে পরিণত হয়েছে। আচ্ছা, এখন এটাকে আমি আন্ডারলাইন করে দিচ্ছি। দেখো, 4 অধ্যায়, মালঞ্চ চতুরঙ্গ, 2 বোন, বউ ঠাকুরানীর হাট, যোগাযোগ, নৌকাডুবি, শেষের কবিতা, রাজর্ষি, গোরা, এরপরে ঘরে বাইরে চোখের বালি। দেখো হিসাব মিলাও 12টা হয়েছে কিনা। তার মধ্যে গোরা হচ্ছে রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ উপন্যাস, এটা মাথায় রাখবা। দেখো 12টা হয়েছে এভরিওয়ান। রাফি বলতে ছোট গল্প হয়েছে। হ্যাঁ, ট্যালেন্ট হান্টের ক্লাসে শিখাই দিছিলাম। থ্যাংক ইউ মনে রাখার জন্য। মনে তো রাখছো যে ভাই আগে শিখাইছে। খুশি হইলাম, অনেক খুশি হইলাম। এখন খেয়াল করো, এই 4 অধ্যায় থেকে শুরু করে চোখের বালি পর্যন্ত সবগুলোই তার উপন্যাস, সব মিলে। হ্যাঁ, তুমি এখানে কানেক্ট কিভাবে করবা? তুমি এইভাবে কানেক্ট করবা যে 2টা বোন ছিল। কয়টা বোন? 2টা। ওরা 3টা উপন্যাস পরে শেষ করছে, একটা 4 অধ্যায়, একটা মালঞ্চ, একটা চতুরঙ্গ। শেষ করে তারা যাচ্ছে বউ ঠাকুরানীর হাটে কারোর সাথে যোগাযোগ করার জন্য। তো সেই যোগাযোগের পথে নৌকা ডুবে গেছে, তারা যাচ্ছিল নৌকায় করে। তো তাদের হাতে ছিল শেষের কবিতা। নৌকাটা ডুবে যাওয়ার কারণে সেই শেষের কবিতা তারা হারিয়ে ফেলে, এবং শেষের কবিতা হারিয়ে ফেলার কারণে তাদেরকে কেউ পছন্দ করে না। কারা পছন্দ করে না? রাজর্ষি পছন্দ করে না, গোরা পছন্দ করে না, ঘরে বাইরে সবাই তাদের অপছন্দ করে। সবার কাছে তারা চোখের বালিতে পরিণত হয়েছে। চোখের বালি মানে হচ্ছে যারা তুমি দেখতে পারো না, সে হলো তোমার কাছে চোখের বালি। মেসেজ ক্লিয়ার? এখনই মুখস্থ হয়েছে কিনা আমাকে আওয়াজ দিয়ে বলো যে ভাইয়া হয়ে গেছে। যারা মুখস্থ করতে পারছো বা পারতেছো, হয়ে যাচ্ছে, ইয়েস ইয়েস বলে দাও চ্যাট বক্সে। এটা আমি যখন মুখস্থ করেছিলাম একবার শুনে করেছিলাম, তো তোমাদেরও হয়ে যাওয়ার কথা। আমি তো তোমাদের বয়সই করছি, ঠিক না? হইছে? ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। এই তো এভাবেই হবে। এভাবে একদিন শিখতে শিখতে তুমি অনেক অনেক কিছু শিখে ফেলবা। তুমি নিজেও টের পাইবা না কিভাবে শিখবা। কারণ আমাদের 4 রকমের ক্লাস তোমাদের জন্য: অফলাইন, অনলাইন ম্যারাথন, অনলাইনে মাস্টার ক্লাস, অনলাইনে আর্কাইভ ক্লাস। এত নলেজ তোমার জন্য আমরা রাখা দিছি, এত এক্সামের ব্যবস্থা আমরা রাখছি। তুমি যদি এগুলো গ্রহণ করো, আল্লাহ চাইলে তুমি অনেক উপরে চলে যাবা, অনেক ভালো করবা। আমাদের ভার্সিটি খতে আমরা যে সার্ভিস ডিজাইন করেছি, এটা আনবিটেবল। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের সাথে তুমি কম্পেয়ার করতে পারো, আনবিটেবল। কম্পেয়ার করার সুযোগই নাই। তুমি একদম ওপেনলি তুমি দেখতে পারো। সো ট্রাই করো, নিজেকে ডেভেলপ করে ফেলো। আমরা থাকবো তোমার সাথে ইনশাআল্লাহ। শিরায় শিরায় রক্ত, আমরা কাউসার ভাইয়ের ভক্ত। একজন বলেছে, কি ব্যাপার, ঘটনা কি রে? এরপরে আসো, আমরা উপন্যাস গেল, পরের অংশ নিয়ে কথা বলি। কাব্যগ্রন্থ, ওনার কাব্যগ্রন্থ অনেক। ওনার কাব্যগ্রন্থ সব মিলে 56টা। আমরা এখানে কিছু কিছু নমুনা দিয়ে দিছি যেগুলো খুব বিখ্যাত। রবীন্দ্র সাহিত্য বিশাল আকারে, সাইজে অনেক বিশাল। কিরকম? ওনার কাব্যগ্রন্থ একটু দেখো কতগুলো। ওনার কাব্যগ্রন্থ হচ্ছে 56টা। ওনার উপন্যাস, কাব্যগ্রন্থ মানে কবিতার বই আর কি, উপন্যাস 12টা। ওনার ছোট গল্প বা শর্ট স্টোরি হচ্ছে 119টা। ওনার লেখা নাটক 29টা। ওনার লেখা কাব্যনাট্য 19টা। কাব্যনাট্য মানে হচ্ছে এটা নাটক, কিন্তু ডায়লগগুলো কবিতার ঢঙে ঢঙে বলা হয়। এগুলাকে যেমন বসন্তর একটা কাব্যনাট্য।
এরপরে হচ্ছে তোমার চিঠিপত্র, প্রবন্ধ, গবেষণাধর্মী বই, এরকম বই আছে। আমি শুধু প্রবন্ধ বললাম। ভ্রমণ কাহিনী, চিঠিপত্র, প্রবন্ধ আছে ধরো কমপক্ষে 20টার মতো। এরপরে তার লেখা গান আছে 2232টা। এই জায়গায় তিনি আবার নজরুল থেকে পিছনে, নজরুল লেখা গান হচ্ছে প্রায় 6000, ওনার 2232। এরপরে ওনার আঁকা ছবি 2000-এর বেশি, যেগুলোকে উনি বলেছেন শেষ বিকালের প্রিয়া। ওনার শেষ বয়সে প্রচুর পরিমাণে স্কেচ তিনি আঁকাইছিলেন, ছবি আঁকাইছিলেন অনেক। তো এই হলো যদি বলি মোটামুটি একটা গ্ল্যান্সে রবীন্দ্র সৃষ্টি। এর বাইরে অনেক কিছু আছে, তোমাকে আইডিয়া দেওয়ার জন্য বললাম। এখন কবি কাহিনী থেকে শুরু করে এখানে দেখো আমরা পরিশেষ পর্যন্ত বইগুলোকে দেখাইছি। বনফুল, গীতাঞ্জলি, তারপরে ভানুসিংহ ঠাকুরের পদাবলী ইত্যাদি ইত্যাদি, বলাকা শেষ সপ্তক থেকে শুরু করে পরিশেষ পর্যন্ত অনেক কিছু আছে। তার মধ্যে মনে রাখো ওনার শেষ বই যেটা দেখো লেখাই আছে, শেষ লেখা তার শেষ কাব্যগ্রন্থ মৃত্যুর পর প্রকাশিত। তার মৃত্যুর পরে ভালো করে বুঝবো, আমি এখান থেকে এটাকে কোট করব। তার মৃত্যুর পরে 2টা বই প্রকাশিত হয়। একটা বইয়ের নাম হচ্ছে তোমার রোগ সজ্জায়, আর একটা বইয়ের নাম হচ্ছে শেষ লেখা। পরীক্ষা এটা আসতে পারে, আসার মতো প্রশ্ন একদম। এগুলো তার মৃত্যুর পরে প্রকাশিত হয়। কিভাবে? ওনার জীবনের শেষ 3 মাস উনি অসুস্থ ছিলেন, শান্তিনিকেতনে থাকতেন। তো ওই সময়টায় বিশেষ করে উনি যা কিছু লিখছেন হাতে লেখেন নেই, মুখে বলতেন আরেকজন লিখতো। তো মুখে যে বলতেন আরেকজন যে লিখতো, এটা নিয়ে 2টা বই হয়েছে। এই 2টা বই হচ্ছে রোগ সজ্জায় আর শেষ লেখা। এর মধ্যে শেষ লেখাটা লাস্ট। এখন যদি জানতে চাও ভাইয়া তাহলে লাস্টের মধ্যে আবার লাস্ট কোনটা, মানে শেষ লেখার মধ্যে শেষ কবিতা কোনটা, সেটা হলো তোমার সৃষ্টির পথ। তোমার সৃষ্টির পথ, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী। এই কবিতাটা ওনার জীবনের শেষ কবিতা। এরপর এখান থেকে বিখ্যাত কিছু কবিতার কথা আমরা বলছি, একবার করে মিনিমাম একবার করে পড়ে নিবা। এরপরে তার যে নাটকগুলো আছে সেগুলোর কথা বলছি, দেখে নিবা। তারপরে তার ভ্রমণ কাহিনী, ভাষা তত্ত্বমূলক প্রবন্ধ, আত্মজীবনী, বিজ্ঞান বিষয়ক, রাজনৈতিক, রম্য, সাহিত্য বিষয়ক। এখানে গুনলে কয়টা পাও? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা পাও। আমি বলছি প্রায় 20টা, এখানে আছে 24টা। তাহলে বুঝছো তো, আমি যা দেখাইছি রবীন্দ্র সাহিত্য তার থেকেও রবীন্দ্র সাহিত্য সাইজে আর একটু বড়। এরপরে ছোট গল্প, বাংলা ছোট গল্পের জনক উনি। তোমরা রবীন্দ্রনাথের ছোট গল্প মোটামুটি পড়ছো কারা? তোমার পথ কোন বইয়ের? তোমার সৃষ্টির পথ, শেষ লেখা বইয়ের শেষেরটা। আবির একটা শর্টকাট শেয়ার করছে, এটা কেমন হয় ভাইয়া? হ্যাঁ ভাইয়া ভালো হয় ভাইয়া। এগুলো কোথায় থেকে শিখবো? এখান থেকে শিখবা। আমি যে ভিডিওতে বলতেছি 2টা মিলে পড়ে ফেলবো, হয়ে যাবে। রবীন্দ্র ছোট গল্প অনেকে পড়ছো, আচ্ছা গুড। তো সম্ভব হইলে তোমাদের যখন অ্যাডমিশন টেস্ট শেষ হয়ে যাবে তখন চাইলে পড়তে পারো। পড়তে পারো হচ্ছে এখান থেকে প্রেমের গল্প পড়তে পারো, হচ্ছে শেষ কথা, সমাপ্তি, নষ্টনীর, এক রাত্রি, এটা ফ্যান্টাস্টিক, মারাত্মক, ভাল লাগবে। তারপরে এখান থেকে পড়তে পারো হচ্ছে ল্যাবরেটরি। সামাজিক গল্প তোমরা পড়বে না, তোমরা ভূতের গল্প পড়বা, অতি প্রাকৃত গল্প। যেমন তোমরা পড়বা হচ্ছে ক্ষুধিত পাষাণ, জীবিত, এটা পড়ো জীবিত মৃত, এটা খুব ইন্টারেস্টিং। ঠিক আছে, ক্ষুধিত পাষাণও পড়তে পারো, গুপ্তধন পড়তে পারো। ওই যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এটার ডায়লগ। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, অর্থাৎ প্রত্যেকে জানে যে কাদম্বিনী মারা গেছে, আসলে সে মরে নাই আর কি। তো লাস্টে সে গ্রামে ফিরে আসে, ফিরে আসলে গ্রামের মানুষ তারা দেখে বলতেছে, না তুই না মরে গেছিলি, তুই কি ডা, তুই তো ভূত। সে বলতেছে না আমি তোমাদের কাদম্বিনী। বলছে না, আমরা জানি কাদম্বিনী মারা গেছে, তুই আসছিস কই থেকে, তুই এখান থেকে সরে যা। তো তারা কেউ গ্রহণ করে না, তারপরে সে যায় মরে যায়। তো সে মরে তারপরে প্রমাণ করছে যে আগে সে মরে নাই। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, মানে এবার মরে সে মানুষকে বুঝাইছে আগে সে মরছিল না। এরপরে আসো আমরা অপরিচিতার উৎস নিয়ে কথা বলি। অপরিচিতা প্রকাশিত হয়েছিল সবুজ পত্রে প্রথম, আর পরে এটা গল্প সপ্তাহে আসে এবং লাস্টে গল্পগুচ্ছ 3য় খণ্ডে আসে। এখন ওনার সব মিলে কিন্তু ছোট গল্প 119টা, মনে রেখো। এর মধ্যে গল্পগুচ্ছ, গল্প সপ্তক, লিপিকা, সে 3-4টা বই আছে আর কি। ঠিক আছে, তোমাদের বইতে বলা আছে যে একটা বইতে আছে 95টা, বাট সব মিলে তার গল্প 119টা, এটা মাথায় রাখবা। এরপরে আমরা অপরিচিতার ভিতরে চলে আসি। রেডি? কথা বলো না, রেডি? এখানে একটা সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ দেখতেছ, ইয়া থ্যাংক ইউ।
দেখো তো এটার সাথে তোমাদের কোনো কন্ট্রাডিকশন হয় কিনা, বলো বলো বলো। প্রথমটা নিয়ে একটা ঝামেলা হয়ে গেছে, তাই না? বিয়ের সময় অনুপমের বয়স ছিল 22, বর্তমানে তার 27। বিয়ের সময় কল্যাণীর 15, বর্তমানে কল্যাণীর বয়স 20। ট্রেনে দেখা হবার সময় কল্যাণীর বয়স 16, ট্রেনে কল্যাণীর সাথে দেখা হওয়ার সময় অনুপমের বয়স 23। ডিসি পেস লাগায়া এখন কি হবে? তোমরা সবাই বলতেছো অনুপমের বয়স 23। আচ্ছা, পেসটাকে ভালো করে লাগুক, লাগলে আমি আছি তো গিট্টু খোলার জন্য, মেয়ে হু না। আগে লেগে যাক ভেজালটা। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে তোমরা এবার একটু দম ধরো, আর লিখতে হবে না, এখন শোনো। ঠিক আছে, আমি ব্যাখ্যা দিচ্ছি, লেখা বন্ধ করো। আসো বিষয়টা ভাঙা বলি। তোমরা বই থেকে পড়ছো যে তখন ছিল 23, এখন হইয়াছে 27। আচ্ছা, তখন ছিল 23, এখন হয়েছে 27। তখন ছিল 23, এখন হয়েছে 27। ভাইয়া, তখন মানে হচ্ছে ট্রেনে যখন কল্যাণের সাথে অনুপমের দেখা হয় ওই সময়টা। আর বিয়ের সময় অনুপমের বয়স 22। কিভাবে? তার দুইটা দলিল। এক নম্বর দলিল, বিয়ের আসর থেকে যখন তারা হুমকি দামকি খায় আসলো, আসার পরে কিন্তু এই স্ক্যান্ডালটা মানুষ যেন ভুলে যায়, এই জন্য পরের 1 বছর কোথাও তারা বিয়ের চেষ্টা করে নাই। পরিষ্কার দেখবা, একটা প্যারা শুরু হয়েছে এরকম, 1টা বছর গেল, মামা তো লজ্জা বিবাহের কথা তুলিতেই পারেন না। খেয়াল করবা কথাটা, 1টা বছর গেল, মামা তো লজ্জা এই কথা তুলতে পারেন না। তার মামা কিংবা মা অনুপমের বিয়ে নিয়ে কোথাও এই কথা বলার সাহস পায় না, কারণ মেয়ের বাড়ি থেকে প্রত্যাখ্যাত হয়ে আসছে এই পাত্র, তাকে নিয়ে বিয়ের চেষ্টা কিভাবে করে? তাহলে 1টা বছর মাঝখানে গেছে, যখন সে বিয়ে বাড়ি থেকে দৌড়নে খায় আসছে, আসার পরে 1 বছর ভুলার জন্য মানুষ এটা সে কোনো ট্রাই করে নাই। 1 বছর পরে মা কেনের তীর্থে যাচ্ছিল, তাহলে মা কেনের তীর্থে যাচ্ছিল 1 বছর পরে, মানে 23 বছর বয়সে, আর 1 বছর আগে বিয়ে ট্রাই করছে। এর মানে বিয়ের সময় বয়স 22, আর তীর্থে যখন যায়, ট্রেনে যখন দেখা হয়, তখন তার বয়স 23। এবং তার চেয়ে বড় কথা, সে যখন নিজের কথাগুলো লিখছে, আমরা যে গল্পটা পড়ছি, এখন 27 হয়েছে, তখন 23। তখন মানে পরিষ্কার সে ট্রেনে যে ঘটনাগুলো ঘটছে তার সাথে দেখা যে হয়েছে কল্যাণীর সাথে, সেই ঘটনার বিবরণ দিছে, ঠিক না? ট্রেনে তার সাথে কল্যাণীর দেখা হয়েছে, সেই ঘটনার বিবরণ দিয়ে তারপরে বলছে তখন ছিল 23, এখন হয়েছে 27। তো তখন 23 হলে বিয়ে তো তার 1 বছর আগে ছিল, পাগলা, ওটা 22। কথা বুঝছো? এরপরে যদি কারো প্রবলেম কভার না হয়, তাহলে আমরা তার জন্য দোয়া করতে পারি, এর বেশি কিছু করার নাই এই মুহূর্তে। ঠিক আছে, এর বেশি কিছু করতে পারবো না। কেউ যদি না বুঝে, আর তার জন্য হেদায়েতের দোয়া করবো, আর কি করব। আচ্ছা, এখন আসো, তাহলে এই পর্যন্ত তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। অনুপম থেকে মামার বয়স বছর 6 বেশি ছিল। কল্যাণীর সাথে মেয়ে ছিল হচ্ছে 2-3 জন। মেয়েরা কল্যাণীর মুখে গল্প শুনেছিল 20-25 বার। এগুলো নিজের মতো করে পড়বা। অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার 1 বছর পর অতিক্রান্ত হলো, তার মামা লজ্জার কারণে বিবাহ সম্বন্ধের কথা তুলতে পারেনি। শম্ভুনাথের বয়স 40-এর কিছু এপারে বা ওপারে, মানে +-40। এরপরে শব্দার্থগুলো বেশি করে জোর দিয়ে পড়বা, অনেক জোর দিয়ে পড়া লাগবে। কিন্তু আমরা তো পরে আসছি, বিয়ের সময় অনুপমের বয়স হলো 23। শরীফ, তো তুমি পরে আসছো, আমি কি করব? এখন আমার কি করার আছে বলো? তুমি পরে আসছো, তুমি ভুল করতে পারো না, তোমার ভুল ধরাই দেওয়া তো আমার কাজ, বুঝছো? এখন আসো, এই জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড়, না গুণের হিসাবে? অনুপমের বয়স 27, এটা দৈর্ঘ্যের হিসাবে বড় না, হায়াত খুব বেশি হয় নাই। গুণের হিসাবে বড় না এই কারণে, এই বয়সে সে এমন কোনো অর্জন করে নাই যার জন্য তার লাইফকে খুব বেশি সাকসেসফুল বলা যায়, তাই না? আচ্ছা, এরপরে দেখো, মাকাল ফল, অন্নপূর্ণা, গজানন, এগুলো তুমি পারবা? আজও আমাকে দেখলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। গজানন মানে হিন্দু ধর্ম মতে তিনি হচ্ছেন গণেশ, শিবার পার্বতীর বড় ছেলে। আর ছোট ছেলের নাম হচ্ছে কার্তিক। গণেশের ছোট ভাই কার্তিকের মতো মনে হয়। কার্তিক দেখতে সুদর্শন, যুবক দেখে লিড করে, আর সে অনুপম দেখতেও সুদর্শন।
তো সুদর্শন হইলেও সে কার্তিকের মতো যোদ্ধা বা খুব প্রত্যুৎপন্নমতিত্ব উপস্থিত বুদ্ধি তার নাই, একটা বোকা, একটা টোটালি ঢ্যামরা। কারণ সে যদি এমন না হইতো, বিয়ের আসরে যে মানুষটা কিছুক্ষণের মধ্যে আমার হবু শ্বশুর হবেন, বাবা মার পরে, হবু শ্বশুর না তো সরি শ্বশুর হবেন, অলরেডি তো হবু হয়ে আছে, বাবা মার পরে সব থেকে বেশি সম্মান পাবে শ্বশুর শাশুড়ি। তো ভরা মজলিসে ওনাকে অপমান করা হচ্ছে, তাকে বলা হচ্ছে আপনি আপনার মেয়ের গা থেকে গয়না খুলে নিয়ে আসেন, আমরা আগে চেক করব, মানে আপনি 2 নম্বরই করতেছেন কিনা, তাকে ফ্রড হিসাবে সাব্যস্ত করার চেষ্টা চলছে। অনুপম প্রতিবাদ করে নাই। তো এমন ছেলের কাছে কোন বাবা মেয়ে দিবে? সম্মানত ভদ্রলোক, খাওয়া দাওয়া বিদায় দিছে, ওরা দইরা পিঠায় সোজা করে দেওয়া উচিত ছিল, ঠিক না? তো সে গজাননের ছোট ভাইয়ের মতো দেখতে হলেও, দেখতে সুন্দর লালমুলা, কিন্তু কাজের না আর কি। কিছু পোলা পাইন আছে না, দেখলে চকলেট, কিন্তু না আছে ব্যক্তিত্ব, না আছে চরিত্র, না আছে সাহস, দেখতে একটু চকলেট। এগুলোর ব্যাপার আবার মেয়েরা হুমড়ি খায়, আকাশ খায়, পরে বুঝতে পারে যে না, এটা তো একটা হাওয়া। সেদিকে আজকে না গেলাম, আরেকদিন ওয়াজ করব। এরপরে আসো, ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। ফল্গু ভারতের গয়া অঞ্চলের একটা নদী, তোমরা ব্যাখ্যায় পড়েছো, উপরে বালু থাকে, বালু সরাই দিলে নিচ থেকে পানি পাওয়া যায়। তো বালু না সরাইলে পানি মিলে না। অনুপমের মামা তাদের জন্য ফল্গু, তাকে ম্যানেজ করতে না পারলে অনুপমের ফ্যামিলিতে কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত হয় না। কি লজ্জা! এখান থেকে আর কোনো কিছু। লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, মানে অনেক টাকা পয়সা ছিল। আন্দামান দ্বীপ, আন্দামান এবং নিকোবর নামে একটা দ্বীপপুঞ্জ আছে ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরের কোনায়। এটা দেশভাগের সময় আমরা পাওয়ার কথা ছিল, কিন্তু ব্রিটিশরা কোনোভাবে ওদের দিয়ে গেছে, ম্যানেজ করে ওরা নিয়ে গেছে। তো স্বদেশী আন্দোলন সহ অন্যান্য আন্দোলনে যারা রাজবন্দী ছিল তাদেরকে বন্দী করে ওই জায়গায় পাঠিয়ে দেওয়া হইতো। তো মামা কতটা কম জানতো তার দলিল, সে মনে করছে কলকাতার বাইরের পৃথিবী সবটা আন্দামানে, মানে বোম্বাই বা মুম্বাই আন্দামানে, মানে আমেরিকা কই আন্দামান দ্বীপে, অস্ট্রেলিয়া কই আন্দামান দ্বীপে। সে এত কম জানতো, এত কম জানা একটা নিরেট মূর্খ মানুষ, সংকীর্ণ মানুষ, তার কাছ থেকে এর থেকে ভালো আচরণ আশা করা বোকামি। এরপরে হচ্ছে তোমার মনুসংহিতা, বর্বর কোলাহল, এগুলো পারবা, অসুবিধা হবে না। প্রজাপতি এবং পঞ্চস্বর, এটার ব্যাখ্যার দরকার আছে। প্রজাপতি মানে হচ্ছে ব্রহ্মা, উনি হচ্ছেন বিয়ের দেবতা, তাই না? বিয়ের দেবতা, বিয়ের আয়োজন তিনি করেন। পঞ্চস্বর মানে হচ্ছে মদন দেব বা কামদেব বা প্রেমের দেবতা। তো আমার ভাগ্যে প্রজাপতির সাথে পঞ্চস্বরের বিরোধ নাই। এর মানে কি? প্রজাপতির সাথে পঞ্চস্বরের বিরোধ নেই মানে কি? হিন্দু মতে মানুষের শরীরে জৈবিক তাড়না, বাসনা, কামনা তৈরি করেন যিনি, তিনি পঞ্চস্বর বা কামদেব। তো অনুপমের যখন কামনা বাসনা তৈরি হয়েছিল, যখন বলছিল যে সামনে পড়াশোনা নাই, চাকরি নাই, উমেদারি নাই, একবারে ধুধু ভবিষ্যৎ, নারী রূপের মরিচিকা তার মধ্যে মাথার মধ্যে খেলতেছে, অর্থাৎ তার বিয়ে করার শখ জাগছে আর কি। তোমরা যমজ নাটক দেখো নাই? মানে মোশাররফ করিম বলে যে আমার তো ওই যে বোকাটা আর কি, এক্কা, আমার তো এক্কা না নিক্কা, নিক্কা, আমার তো প্রতিদিনই ওই করতে ইচ্ছা হয়, বিয়ে করতে ইচ্ছা হয়, বুঝছো? তো তার বিয়ে করার ইচ্ছা হয়েছে, এমন কামদেব তার মধ্যে কামনা জাগাইছে। এখন কামনা বাসনা মিটানোর উপায় কি? বিবাহ। তো বিবাহ যেহেতু উপায়, প্রজাপতি তার জন্য বিয়ের ব্যবস্থাও করছিল। ওই সময়ই তো হরিশ এসে বলছে, মেয়ে যদি চাও, একটা ভালো মেয়ে আছে। তো যখন তার মধ্যে বিয়ে করার ইচ্ছা জাগছে, তখন বিয়ের বন্দোবস্তটাও হয়েছে। মানে পঞ্চস্বর যখন তার মধ্যে কামনা জাগাইছে, প্রজাপতি তার জন্য পাত্রী রেডি করে দিছে। কিন্তু ভেজাল লাগাইছে হচ্ছে মামা। এরকম মামা যেন কারো না থাকে। উমেদারে কি ধর্ণা দেওয়া কোনো কিছু পাওয়ার জন্য। ক্লিয়ার? হ্যাঁ, ব্রহ্মাই হচ্ছে স্রষ্টা হিন্দু ধর্ম অনুযায়ী, এবং তিনি বিয়ের দেবতা। ইয়া এক্স্যাক্টলি। সৌগাত কি? সৌগাত মানে উপহার। এমন মামু কারো না হোক। আচ্ছা, তারপর এখান থেকে আর লাগবে না, ব্যাখ্যার দরকার নাই। দেন দেওয়া থোয়া মানে হচ্ছে যৌতুক, আর কোনো কিছু। কলিজে 4 প হয়ে আসলো। হিন্দু ধর্ম অনুযায়ী 4টা যুগ বা কাল আছে: সত্য যুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। কলিযুগে সব কিছু উল্টা চলবে আর কি, বুঝছো? ভালো জিনিসকে মানুষ খারাপ বলবে, খারাপ জিনিসকে ভালো বলবে। বড়রা ছোটদের কাছে, ছোটরা বড়দের কাছে প্রাপ্য অধিকার এবং সম্মান পাবে না। তো কলি 4 প হয়ে আসিল, এটা দিয়ে বুঝাইছে কলিকাল পুরাপুরি রূপে হাজির হয়েছে। এরপরে আসো পাকযন্ত্র, গাড়ি, লোহার, মৃদঙ্গ, তারপরে বুঝলাম মাতৃভূমি আছে। এগুলো নিয়ে কোনো কথা বলার দরকার নেই, পারবা।
এরপরে আমরা আরো কিছু অতিরিক্ত আয়োজন এখানে রেখে দিছি তোমাদের জন্য, যাতে এখান থেকে দেখে দেখে তোমরা একদম ইচ্ছা মতো পড়ে ফেলতে পারো। তারপর এখান থেকে পণ থেকে স্মিত হাস্য, এগুলো তোমার জন্য যেহেতু ব্যাখ্যা দেওয়া আছে। এবার আসলে আমরা লালমোলা সম্পর্কে জানি। রেডি? এই ছবিটা দিয়ে কি অনুপমকে বোঝা যাচ্ছে কিছুটা? তোমাদের কেমন মনে হয়? বর্বর কোলাহলের ওই লাইনটা বুঝিয়ে দেন ভাই স্বপ্নীল। বর্বর কোলাহল মানে হচ্ছে এত মানুষ গেছে বরযাত্রী হিসেবে, হইচই করে একেবারে পরিবেশ নষ্ট করে ফেলাইছে আর কি, সহজ কথায়। জাহেদুল বলছে অনেক রোমান্টিক একজন স্যার পেলাম। বাবা, এই 1-1.5 ঘন্টায় বুঝে গেছো কাউসার ভাই অনেক রোমান্টিক? কাউসার ভাই অনেক স্ট্রিক্ট। চোটে তো পড়ো নাই, তখন বুঝবা কাউসার ভাই কি জিনিস। অফলাইনে কোনোদিন দেখা হইলে কান ধরে ফ্যানে ঝুলে সুইচ দিয়ে দেবো, তখন বুঝতে পারবা। আচ্ছা, দিস ইজ অনুপম। আমরা ধরে নিলাম অনুপম, তার সম্পর্কে একটা মোটামুটি লেভেলের কথা বলছি। সে বাঙালি যুবক, ডিগ্রি অর্জন করেছে, তারপরে বিয়েতে গিয়ে দাবড়ানি খায় ফিরে আসছে। এখন আসো তার চরিত্র থেকে যদি আমরা কিছু জিনিস আমরা নিই আর কি। গল্পের কথক অনুপম এবং তার নিষ্ফল জীবন বোঝানোর জন্য সে বলেছে ফলের মতো গুটি। দেখো, এই কথাটা আমি বলছি না আমাদের বইটা বাংলাদেশের সবচেয়ে ভালো বই, বাট আমি এটা বলতে পারি যে বইগুলো তুমি বাংলাদেশে ভালো বলবা তার মধ্যে আমাদের বইটা থাকবে। কেন বললাম? অনুপম যে নিজের জীবনটাকে ফলের মতো গুটি বলছে, এটাকে ব্যাখ্যা করার অনেক তরিকা আছে, বিভিন্নভাবে তুমি করতে পারো। কিন্তু আমরা ব্যাখ্যা করছি দেখো জাস্ট নিজের নিষ্ফল জীবনকে বোঝাতে এই 1, 2, 3, 4 জাস্ট 4টা কথা দিয়ে কথাটাকে কিভাবে দেখো এখানে প্রকাশ করে ফেলাইছি। খেয়াল করে দেখো, ফলের মতো গুটি মানে হচ্ছে ধরো এটা মুকুল থেকে ফলে রূপান্তর হওয়ার চেষ্টা করতে করতে পরিপক্ক ফল হতে পারে নাই, তার আগেই পেকে নষ্ট হয়ে গেছে। তাহলে অনুপমের জীবনটা পরিপূর্ণ বিকশিত হওয়ার আগেই নষ্ট হয়ে গেছে, নিষ্ফল জীবন, না আছে অর্জন না আছে কোনো কিছু। সো তার যে ফলের মতো গুটি, এটা তার নিষ্ফল জীবনের একটা উপমা। উপমাটা সুন্দর কিনা কথা বলো না কেন? কথা বলো। ভাইকে অফলাইনে পড়াবেন? হ্যাঁ, কেন পড়াবো না, পড়াবো অফলাইনে যাবো, বিভিন্ন ব্রাঞ্চে যাব। তবে অনলাইনে থাকলে তোমরা সবাই আমাকে পাবা। অনলাইন মিস করে অফলাইনে যাব না, অনলাইনকে রাইখা বাকি সময় যেটা আছে সেটা তোমাদের সাথে অফলাইনে থাকবো, ভাইবো না, অনেকের সাথে দেখা হবে। নিজের নিষ্ফল জীবন বোঝাতে অনুপম ব্যবহার করেছে ফলের মতো গুটি। ব্যাখ্যা ক্লিয়ার? এরপরে কলকাতায় থাকতো, দৈর্ঘ্যের হিসাব, ভ্রমর, ছোট বলে কাউকে ভুল করবে না। এখন অনুপমের জীবন ছোট, কিন্তু এটার অনেক তাৎপর্য আছে, মাহাত্ম্য আছে। এটা হচ্ছে নিচের লাইনটার অর্থ আর কি। যারা ছোটকে সামান্য বলে ভুল করে না, তারা অনুপমকে বুঝতে পারবে, মানে তার ছোট্ট জীবনেরও বিশাল অর্থ আছে। গজাননের ছোট ভাই থেকে শুরু করে এখানে জাস্ট শুধু অনুপমের ক্যারেক্টার বলছি, মূল ব্যাখ্যাটা পরে গিয়ে দিব। তাহলে আমরা আগায় যাই। এরপরে আসো কল্যাণী। কল্যাণী কি দেখতে এরকমই ছিল? তোমাদের কি মনে হয় নাকি আরেকটু সুন্দর? এটা ছেলেরা বলুক তো, এই কল্যাণী কিরকম? এরকম কথা বলো। তৃপ্তি বলেছে ভালো বলেছেন অনুপম একটা লালমুলা। তৃপ্তি কি কালকে ভার্সিটি কতে যে ক্লাস করছো সেই তৃপ্তি? তুমি তো কালকে ছিলাম মনে হয়, এই নামে কাউকে দেখছি আমি কালকে। লিমন বলছে না ভাইয়া সুন্দর। হ্যাঁ, পোলাপান তো আসলে সুন্দর না বলে কিছু বলতে পারবে না, বুঝতে পারছি আমি। আচ্ছা, আরো সুন্দর ছিল এর থেকে। সুদর্শন না, সুদর্শনা বলতে হবে। মেয়েদের ক্ষেত্রে বলতে হয় সুদর্শনা, নট সুদর্শন। আচ্ছা, এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সুন্দর। চমৎকার কথা বলেছে একজন, অসাধারণ কথা, খুশি হয়েছি। আপনার জিকে ক্লাস পাবো না? হ্যাঁ পাবা, জিকে ক্লাসও নিব না টুকটাক। আসো, আমরা কথা বলছি কল্যাণীকে নিয়ে। এখন আসো কল্যাণী নিয়ে যদি কথা বলি, এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, কেন্দ্রীয় চরিত্র। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে অপরিচিতা গল্পের কেন্দ্রীয় চরিত্রকে, কি বলবা? কল্যাণী না অনুপম? হেই এভরিওয়ান, অপরিচিতা গল্পের কেন্দ্রীয় চরিত্রকে কল্যাণী। কেন্দ্রীয় চরিত্র কোনটা কিভাবে বুঝবা? মনে রাখবা যে ক্যারেক্টারকে কেন্দ্র করে গল্পটা আবর্তিত হবে, বুঝছো? মানে গল্পটা যে ক্যারেক্টারকে ধরে টার্ন করবে, এটা কেন্দ্রীয় চরিত্র। তো পুরা গল্প টার্ন করছে কল্যাণীকে নিয়ে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গল্পের নামকরণটা হয়েছে কল্যাণীর মেটাফরে, অপরিচিতা। বুঝতে পেরেছো? কথক অনুপম হতে পারে, বাট কেন্দ্রীয় এবং শক্তিশালী চরিত্র হচ্ছে এখানে কল্যাণী। আচ্ছা, এখন আসো
আমরা এখানে কল্যাণী সম্পর্কে কিছু তথ্য রাখছি। কল্যাণীর গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিত অপূর্ব, কোনো জায়গায় কিছু জরিমা নাই। অর্থাৎ কল্যাণের মধ্যে একটা সিম্পলিসিটি আছে, সিম্পলের মধ্যে সে অনেক বেশি সুন্দর, এটা বুঝাইছি। তার কণ্ঠস্বরকে অনুপম তুলনা করেছে গানের সঙ্গে। সে যে বলছে এই গাড়িতে আসেন, জায়গা আছে, জায়গা আছে, শুই না সে ক্রাশ খাইছে। এখন বুঝছো, মানে একটা অপরিচিত জায়গায় একটা বাঙালি মেয়ে এত সুন্দর করে কথা বলে, ব্যাপারটা অনেকটা এরকম আর কি। ধরো যে এটা হচ্ছে গিয়ে কলকাতা, তো এখান থেকে ট্রেন যাচ্ছে, আর এটা হচ্ছে মনে করো বৃন্দাবন, এখানে বা মথুরা গয়া গেছে, বৃন্দাবন তীর্থস্থান, পবিত্র জায়গা, ওই জায়গায় যাবে হচ্ছে অনুপমরা। তো মাঝপথে এই যে স্টেশনটা, কোন একটা স্টেশন, এখান থেকে উঠছে হচ্ছে ধরো কল্যাণী, মানে কল্যাণীর সাথে দেখা হয়েছে এই জায়গাতে আর কি, মানে টাইমিং হয়েছে অনুপমের। আর কল্যাণীরা নেমে গেছে গিয়ে এই জায়গা, এটার নাম হচ্ছে কানপুর। তাইলে অনুপম কলকাতা থেকে বৃন্দাবন যাওয়ার সময় মনে করো বলছে যে তীর্থে চলিয়াছিলাম। তীর্থ মানে হচ্ছে আমাদের যেমন মুসলমানদের ধর্মীয়ভাবে পবিত্র জায়গা মক্কা, মদিনা, তারপরে জেরুসালেম, এগুলো না, তো হিন্দুদের কাছে হচ্ছে উত্তর ভারতের গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, এই জায়গাগুলো। তো সে যাচ্ছিল কলকাতা থেকে বৃন্দাবন, মাঝখানে এক রাস্তায় কল্যাণীর সাথে তার টাইমিং হয়েছে। তারপরে আবার বৃন্দাবন পৌঁছানোর আগে কানপুরে মনে করো কল্যাণীরা নেমে গেছে। এই যে জায়গাটা থ্রি ইডিয়টস এর রাঞ্চোর মতো, তোমার এই সাথ ও মোটর বাইককে, আমি তো ভালো হিন্দি কইতে পারি না, তোমরা মিলে নাও। ও हमारी লাইফ মে সবচেয়ে সিগনিফিকেন্ট 12 মিনিট বা 17 মিনিট মনে আছে, যখন রাজু রাস্তগীর বাপ সালমান জোশীর বাবা যখন অসুস্থ হইলো, তখন স্কুটিতে করে, কারিনা কাপুরের স্কুটিতে করে নিয়ে গেল না, বলছে যে ওই যে স্কুটিতে বসেছিলাম তোমার সাথে, এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত, সবচেয়ে রোমান্টিক মানে বিষয় আর কি। হ্যাঁ, আমি বলতে পারছি না, দেখতে পেতেছি, লজ্জা পাচ্ছি, আর বলবো না। তো এখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত অনুপমের যে যাত্রাটা, এটাই হচ্ছে তার জীবনের সবচেয়ে সিগনিফিক্যান্ট মুহূর্ত। এরপরে না বুঝলে আমি আর কি করতে পারি, আমি আর কি করতে পারি? ক্লিয়ার? ওকে, কেন্দ্রীয় চরিত্র আবার বোঝান হুসাইন, একদম মাথায় বাড়ি দিমু। কেন্দ্রীয় চরিত্র মানে হচ্ছে যে চরিত্রটাকে ধরে গল্পটা চলতে থাকবে। এই গল্পে কল্যাণীকে বাদ দিলে গল্প চলবে? গল্প চলছেই তো কল্যাণীকে ধরে, কল্যাণীকে বেস করে। তো যাকে বেস করে স্টোরি বেস হবে তাকে বলা হয় কেন্দ্রীয় ক্যারেক্টার, ঠিক আছে? তো এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময় কার জীবনে? ওই হতভাগা অনুপম, যার জীবনে কোনো কিছু নাই, জঙ্গলি অনুপম। তারপরে আসো, এখান থেকে আর ব্যাখ্যা করার মতো তার ফটোগ্রাফ দেখানো হয়েছিল, অনুপমের ছবি। এখন অনেকে প্রশ্ন করে যে ভাইয়া কল্যাণী চিনছে কিভাবে অনুপমকে? আমরা গল্পের এক জায়গায় দেখছি অনুপমের একটা ছবি বা ফটোগ্রাফ, বলছে তাহাকে আমার একখানা ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, পছন্দ করিয়াছে বই কি। পছন্দ করিয়াছে বই কি মানে পছন্দ না করে আর কি করবে? অবশ্যই পছন্দ করছে, দেখতে যেহেতু সুন্দর ছিল, সে কনফিডেন্স ছিল তাকে পছন্দ করবে। এই জন্য অনুপম কল্যাণীকে আগে দেখে নাই, এটা ঠিক, কিন্তু কল্যাণী অনুপমকে দেখেছিল ছবিতে, এই জন্য সে তাকে দেখছে এবং তার কাছে বসায় রেখে শিক্ষা দিচ্ছে। বুঝতে পারছো যে তুই আমার কাছে বসে থাক, তুই আমাকে ভালো মতো দেখা যা, পরে যেন আফসোস করে মরিস, দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি, এই হচ্ছে অবস্থা। সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়িয়ে যে গাছে ফুটেছে সে গাছকে সে একেবারে অতিক্রম করে উঠেছে। অর্থাৎ কল্যাণী এতটাই সুন্দর, আশপাশের সকলের থেকে সে সবচেয়ে বেশি বেটার, সবচেয়ে বেশি চমৎকার। যে বৃন্তর উপরে দাঁড়িয়ে যে গাছে সে ফুটেছে সে গাছকে সে অতিক্রম করে উঠেছে। অর্থাৎ তার যে ব্যাকগ্রাউন্ড, সে যেখানকার মানুষ, সে যেমন মানুষ, তার সমস্তটাকে ছাপায় দিয়া তার সৌন্দর্য, তার ব্যক্তিত্ব। এরপরে কল্যাণীরা সেকেন্ড ক্লাস, কলেজের হাত থেকে বিছানাপত্র, এগুলো দরকার নাই ব্যাখ্যা, এগুলো বুঝবা। এরপরে মাতৃ আজ্ঞা, এটা আমরা দেখাবো কিছুক্ষণ পরে তোমাদের সমাস অংশ। এটা হচ্ছে মাতার আজ্ঞা, মাতার আজ্ঞা সমান সমান হলো মাতৃ আজ্ঞা, এবং সমাসের হিসাবে এটাকে আমরা বলি হচ্ছে এই যে মাতার আজ্ঞা, মাতৃ আজ্ঞা। ষষ্ঠী তৎপুরুষ সমাসের একটা রুল আছে, মাতা থাকলে মাতৃ হয়, পিতা থাকলে পিতৃ হয়, ভ্রাতা থাকলে ভ্রাতু হয়, ভ্রাতার পুত্র ভ্রাতুষ্পুত্র, পিতার ধন পিতৃধন, মাতার আজ্ঞা মাতৃ আজ্ঞা। কথা বুঝতে পারছো? এটা খেয়াল রাখবে এটা। হ্যাঁ,
এরপরে চানামুট কিনে খাইছে, লোভীর মতো খাচ্ছিল মানে এটা হচ্ছে অনুপমের বিশ্লেষণ আর কি। সে মানে খাবারটাকে কল্যাণী খুব এনজয় করতেছিল। বোকা অনুপম, বোকা। বোকা না হলে এমনটা সুন্দর মেয়েকে লোভীর মতো বলতে পারে? তো বুঝাই বলতে পারে না আর কি, আমরা বুঝে নিব। সে তার খাবারটা অনেক এনজয় করছিল, কারণ চানামুট বা হচ্ছে ঝালমুড়ি বা ফুচকা এগুলো মেয়েদেরকে দিলে ওরা ইচ্ছা মতো খায়। মেয়েরা ফুচকা খুব পছন্দ করে, কারণ মামার হাতে জাদু আছে। ওকে, এরপর আসো, তারা নেমেছিল কানপুরে। বিয়ে ভাঙার পর কল্যাণী মেয়েদের শিক্ষায় ব্রতী হয়। এটাকে সে বলেছে মাতৃ আজ্ঞা। মাতৃ আজ্ঞা মানে হচ্ছে দেশের আদেশ। আজ্ঞা শব্দের অর্থ আদেশ, নির্দেশ করা। মায়ের নির্দেশ, মা এখানে দেশ, অর্থাৎ কল্যাণী দেশের সেবা করছে। এ হচ্ছে কথা। এখানে গুরুত্বপূর্ণ উদ্ধৃতি দেখো, এটা খুব ভাইটাল একটা পয়েন্ট। আমরা এখন যেখানে আসছি, অপরিচিতা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় এখন আসছি। তুমি রেডি আছো কিনা এবার বলো? আর প্রধান চরিত্র কি আছে? একটা গল্পের প্রধান চরিত্র একটাই হয়, আর বাকিগুলো কাছাকাছি লেভেলের গুরুত্বপূর্ণ চরিত্র হয়। ব্রতী শব্দের অর্থ হচ্ছে খুব বেশি আগ্রহী। যেমন আমি তোমাদের প্রতি ক্লাস নিয়ে তোমাদেরকে ভালো কিছু শেখানোতে ব্রতী। ব্রতী মানে কি? নিবেদিত, আগ্রহী। এরপরে কমল বলছে আমি কি অনশনে বসবো? ঠেকাইছে কে? বসে পড়ো। আচ্ছা, এখন আসো। ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে, উক্তিটা কার? উক্তিটা হরিশের। যখন অনুপম চোখে মুখে তার কল্পনায় মেয়ে ছাড়া আর কোনো কিছু দেখতে পাচ্ছে না। বয়স 22 বছর, বিপদের বয়স না? এই বয়সে তো মানে মানে কি বলবো, মাথাটা খারাপ থাকে। ওই সময় হরিশ এসে বলছে একটা চমৎকার মেয়ে আছে, বিয়ে করবি নাকি? তো সে বলছে তাইলে একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো, মানে মামারে বলো। মানে তার কোনো কিছু বলার ক্ষমতা নাই। তখন মামারে যখন বলা হইলো, কথাবার্তা আগাইলে বিনু দাদা দেখতে গেল, এবং বিনু দাদা তাকে গিয়ে আশীর্বাদ করে আসলো। আশা বলল মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। এখন দেখো, যেখানে আমরা বলি চমৎকার, তিনি বলেন চলন সই। সেই জায়গায় কাম টু দ্য পয়েন্ট ম্যান, কাম অন। যেখানে আমরা বলি চমৎকার, যেখানে আমরা বলি চমৎকার, তিনি বলেন চলন সই। এটা গত বছরের প্রশ্ন ছিল যে এটা কোন কালের। এটা খুব সহজ প্রশ্ন, কিন্তু আবার অনেক কঠিন প্রশ্ন। কিভাবে বোঝাচ্ছি। তিনি বলেন চলন সই, এটা কোন কালের ছিল? হ্যাঁ, প্রশ্ন ছিল এটা কোন কালের উদাহরণ। এখন উত্তর হলো এটা সাধারণ বর্তমান কালের উদাহরণ। আমাদের প্রশ্ন আজকে আছে, আমি এখন একটু অ্যান্সার করে দিচ্ছি। তোমরা ফার্স্ট পেপারকে কেন গুরুত্ব দিয়ে পড়বা। দেখো, যেখানে আমরা বলি সেখানে তিনি বলেন। তোমার টেন্স দেখলে তো নরমালি হচ্ছে, ক্রিয়াপদ দেখলে তো কালটা বুঝতে পারবা। আমরা জানি যে কাল দেখার জন্য দুইটা জিনিসকে গুরুত্ব দিয়ে দেখা লাগে। 90% গুরুত্ব দিতে হয় বা 95% গুরুত্ব দিতে হয় ক্রিয়াপদ ভার্বের উপরে, পার্সনটাও সাথে বিবেচ্য। এখন এটা সাধারণ বর্তমান। এই সাধারণ বর্তমানের দুইটা রূপ আছে, ভালো মতো বুঝবা। একটা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান। নিত্যবৃত্ত বর্তমান ইংলিশে এটাকে বলা হয় হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ভালো মতো বুঝো। আরেকটা আছে হচ্ছে তোমার চিরন্তন সত্য। ইংলিশে এটাকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। তুমি যখন টেন্সের ক্লাস করো বা ক্লাস 6, 7, 8 শিখে আসছো, যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট এবং ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এটা আমাদের মোটামুটি বেসিক, একদম খুবই বেসিক লেভেলের পড়া, আমি যদি ভুল না করে থাকি। তাহলে যদি চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ আমরা নেরেট করি, যদি আমরা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা নিত্যবৃত্ত বর্তমান, যেটা আমার লাইফে প্রতিনিয়ত একই টাইমে ঘটে বা অভ্যাসের অংশ, সেটাকে আমরা সাধারণত সাধারণ বর্তমানে ফেলি। এখন এটা কেন সাধারণ বর্তমান? এটা সাধারণ বর্তমানের নিত্যবৃত্ত বর্তমানে পড়ছে কিভাবে? যেখানে আমরা বলি চমৎকার, তিনি বলেন চলন সই। আচ্ছা দেখো, আমরা সকালে ক্রিকেট খেলি, তারা খেলে ফুটবল। ভালো মতো বুঝবা। আমরা সকালে ক্রিকেট খেলি, তারা খেলে ফুটবল। আমি সকালে মক্তবে যাই, সে যায় মন্দিরে। তাহলে সকালবেলা এটা আমার অভ্যাস, আমি মক্তবেই যাই, সে মন্দিরে যায় পড়তে। আমি সকালে ফুটবল খেলি, সে ক্রিকেট খেলে। আমি সকালে নাস্তায় খাই খিচুড়ি, সে খায় পরোটা। তাহলে দেখো অভ্যাসগত কর্ম। এর মানে আমরা বলি চমৎকার, তিনি বলেন চলন সই, এটা অভ্যাসগত কর্ম। এজ ইউজুয়াল বিনোদার ভাষা আর্ট। তিনি প্রশংসা করার সময় খুব উড়িয়ে প্রশংসা করেন না,
ভাষা ভাষা প্রশংসা করেন বা কথার একটা টাইট করে রাখেন, বেশি উচ্ছ্বসিত লেভেলের কথা তিনি বলেন না। সেই বিনোদ এসে বলতেছে মন্দ নয়, হ্যাঁ খাঁটি সোনা বটে, অর্থাৎ মেয়েটা আসলে অনেক ভালো। তাহলে খেয়াল করে দেখো, আমরা বলি তিনি বলেন, এটা নিত্যবিত্ত বর্তমানে পড়েছে, অপশনে নিত্যবিত্ত অতীত ছিল, এই জন্য হচ্ছে ভেজাল। এটা নিত্যবিত্ত অতীত না, এটা সাধারণ বর্তমান। এবং সিম্পলি আমরা এখান থেকে বুঝতে পারছি। কথা কি বুঝছো? আনসারটা ক্লিয়ার কিনা বলো। ধরতে পারছো? হ্যাঁ, ব্রেক দিব হচ্ছে 45-এ। থ্যাংক ইউ। চলনসই বিনোদন অনুপম এখানে কি করবে? ও সবাই গিয়ে বসুক। ওই যে যখন গয়না চেক করতে চাইছিল তখন অনুপমকে এখানে বসতে দেয় নাই, মামা বলছে সবাই গিয়ে বসুক। সবাই মানে হচ্ছে বিয়ের আসর আর কি, জামাই যেখানে তোমার এরকম রুমাল দিয়ে বসে থাকে ওখানে গিয়ে সে বসুক। না সবাই না, ওকে এখানে বসিতে হইবে। আর দেখিব ওকে খাদ নাই এমন শুনে এগুলো ব্যাখ্যা করার দরকার নাই, সে কি কথা লগ্ন, এগুলো সবগুলোই পারবা। এরপরে সেজন্য কিছু ভাবিবেন না, তুমি কি বলো বসিয়া যাইতে দোষ কিছু আছে? উক্তির শম্ভুনাথ বাবুর যখন খাওয়া দাওয়ার কথা বলা হইলো, শম্ভুনাথ তো সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে এই লালমোলার কাছে আমার মেয়ে দেয়া যাবে না। কারণ পৃথিবীর সব বাবা চাইবে আমি আমার মেয়েটাকে যার কাছে দেব সে তাকে সম্মানের সাথে চিরকাল বহন করবে। কারণ মেয়েদের কাছে বাবারা খুব আপন, আর বাবার কাছে মেয়েরা হচ্ছে জাস্ট তার কলিজা। এক কথায় যদি বলি, মেয়েরা বাবা একটু বেশি বাবা ভক্ত হয়, আর বাবারা সাধারণত তার মেয়েকে অনেক বেশি আদর করে। তো সেই মেয়েকে যখন বিয়ে দেবে, এমন একটা ছেলের কাছে বিয়ে দিবে যে তাকে চিরজীবন সম্মানের সাথে আদরের সাথে বহন করবে। আর যে ছেলে নিজের ব্যক্তিত্ব নাই, তার চোখের সামনে এত বড় অন্যায় হচ্ছে, একটা কথা বলতে পারে না, সেই মেয়েটা মানে ওই ছেলেটা শম্ভুনাথের মেয়েকে কি করে সারা জীবন সম্মানের সাথে বহন করবে? সেই ক্যাপাবিলিটি তার আছে, এটা শম্ভুনাথ কি করে বুঝবে? যে মেয়ের বাপের ইজ্জত বাঁচাইতে পারলো না, মেয়ের ইজ্জত কিভাবে সে বাঁচাবে? তো তার কাছে বিয়ে না দেওয়াটাই তো যৌক্তিক ডিসিশন। তারপরে সে আরেকটা চান্স দিছিল যে এখন খায় ফেলো বা খাবা কিনা, যখন তাকে ডিসিশন মেক করার সুযোগ দিল, তারপরে সে কোনো সিদ্ধান্ত দেয় না। সে এখন খাবে না পরে খাবে, অর্থাৎ মামা বললে খাবে, না বললে খাবে না। মামা বললে গহনার আসরে থাকে দেখবে, না হলে যে বসবে, মানে সব সিদ্ধান্ত মামা দিবে। তো সব সিদ্ধান্ত যদি মামা দেয়, তুই বাসর করে ঢুকেও কি তুই মামারে জিজ্ঞেস করবি তাহলে মামা আমি কি কল্যাণীকে হাই বলবো? এটা কি সম্ভব? গাধা কোথাকার। তো এই হচ্ছে ব্যাপার। সুতরাং তার কাছে বিয়ে দেওয়া যায় না। ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই। উক্তিকার শম্ভুনাথ বাবুর। ও হাইয়ের কথাই তোরে ভাই, বাসর করে গিয়ে কি করবি তাহলে? বোর পায়ে ধরে সালাম করবি আগে, আগে হাই বলবি না? আর মেয়েরা বলবো আসসালামু আলাইকুম, এই তো হাই মানে হাই। ওকে, তারপরে আসো দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। যখন ওখান থেকে দাবড়ানে খায়া আসলো তারপরে তারা বললো আমাদের কাছে বিয়ে দিল না, কিন্তু খাওয়ায় দিয়া অপমান করে বের করে দিল ইত্যাদি। এরপরে বাদ বাকি জায়গাগুলোকে আমরা পারবো না বাচ্চারা? মুরব্বি বুঝছি, এগুলো আর ব্যাখ্যা করার দরকার আছে মনে হয় না। জায়গা আছে, কল্যাণী বলছিল যে গাড়িতে জায়গা আছে, তো এটাই কাল হয়েছে আর কি। অনুপম ধরে নিয়েছে এটা কল্যাণীর মনের ভিতরে জায়গা আছে, হাবলা কোথাকার। মহিলা বলছে যে গাড়িতে জায়গা আছে, সে বুঝা নিছে মনে জায়গা আছে। শখ দেখো না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। কি একটা ব্যাপার। ছেলের আবার বলে এমন একটা বউ যদি পাইতাম যে আমাকে শাসন করবে। তোমাদের মনে আছে নাটকটার নাম সম্ভবত তিন গেদা। ওই যে চঞ্চল, তার থেকে বয়সে তার ক্লাসমেট, গ্রামের সম্পর্কে ফুপি হয়, ডিভোর্সি মেয়েকে যে বিয়ে করে, মেয়েটা খুব রাগী হয়, শাহনাজ খুশি। তো সে জায়গায় যায় বলে যে আমার মনে হয় যে তোমার শাসনটা যদি আমি পাইতাম, মানে তুমি আমাকে বিয়ে করো, তুমি যেহেতু রাগী, সে শাসন তুমি আমার উপরে চালাও, তাইলে আমার জীবন অনেক ভালো হবে। তো না, আপনি যাইতে পারিবেন না, যেমন আছেন বসিয়া থাকুন। কি একটা ব্যাপার। কল্যাণীর এই শাসনটা যদি ওরকম চিরকালের জন্য পাইতো তাইলে কেমন হইতো, বুঝছো না? বুঝো নাই? হ্যাঁ, ওই নাটকে তার বাচ্চাও ছিল, সিহাম। ইয়েস, তোমরা বাংলা নাটক দেখবা। এগারে আগে হইতে রিজার্ভ করে গেল মিথ্যা। তিনি এখানকার ডাক্তার, তার নাম শম্ভুনাথ সেন। যখন নেমে যাচ্ছে কানপুরে গিয়ে, ছেলে বড় হইলে
ছেলের বাবা মা তার জন্য একটা পাত্রী খুঁজে, সিম্পল। মেয়ে বড় হইলে মেয়ের বাবা মা তার জন্য একটা পাত্র খুঁজে, সিম্পল। তো গাড়িতে একটা সুন্দরী মেয়ে, তো স্মার্ট, সামনে এভাবে অনেকক্ষণ ধরে বসা, সে যখন নেমে যাবে তখন অনুপমের মা এক পর্যায়ে জিজ্ঞেস করছে, তোমার নাম কি? সে বলছে কল্যাণী। বাবার নাম শম্ভুনাথ, তিনি এখানকার ডাক্তার, সে অ্যাড করছে। তাহলে চারটা জিনিস মিলে গেল, জায়গাটা কানপুর, মেয়েটার নাম কল্যাণী, বাপের নাম শম্ভুনাথ, সে হলো ডাক্তার, খাপে খাপ মন্টুর বাপ। এখন অনুপমের মা আর কি কষ্ট পাওয়া ছাড়া কিছু করার আছে? তাহলে এই মেয়েটাই, যে মেয়ের সাথে আমার ছেলের বিয়ের কথাবার্তা চলছিল, কিন্তু আলটিমেটলি হয় নাই। এরপরে আমি বিবাহ করিব না, উক্তি কল্যাণীর মাতৃ আজ্ঞা, কল্যাণী বলছে, ব্যাখ্যা করে দিয়েছে অলরেডি। এরপর আসো, আমাদের বইতে আমরা যেসব ফিচার তোমাদের জন্য নিয়েছি সেখান থেকে এটা আমরা নিলাম, পাইছো? ট্রেনে কি কল্যাণ অনুপমকে চিনতে পারছিল কিনা একজন জিজ্ঞেস করছে। ইয়েস, ট্রেনের ডেফিনেটলি অনুপমকে কল্যাণে চিনতে পারছিল। যদি অনুপমকে কল্যাণে চিনতে নাই পারলো, তাহলে তারে কেন তো হেল্প করবে, তারে কেন হচ্ছে এই জায়গায় বসায় রাখবে, তাকে কেন সাপোর্ট দিবে? যে জায়গায় সে হ্যান্ডেল করার কথা ছিল ওই হচ্ছে ইংরেজ অফিসার গুলোর সাথে, সে পারতেছে না, কল্যাণী সেখানে তাকে যায় সেভ করছে। ঠিক না? দরকার ছিল না তো, বুঝছো কিনা? সব গল্প বললে তো এটাই বোঝা যায়, সোজা জিনিস বুঝো না কেন তোমরা? এরপরে দেখো, একটা শব্দকে যতগুলো ডাইমেনশন থেকে দেখা যায়, যেমন ধরো পণ্ডিত মশাই, এটার উচ্চারণ পণ্ডিত মশাই, পদ হিসাবে বিশেষ, উৎস হিসাবে সংস্কৃত, এটার উপসর্গ হয় না, প্রত্যয় হিসাবে পণ্ডা ইত মশাই, আর সমাসে নিলে যিনি পণ্ডিত তিনি মশাই, এটা তোমার হচ্ছে সাধারণ কর্মধারয়, এটার সন্ধি হয় না। এখন এই জায়গায় একটা মেসেজ তোমাদের কাছে যেতে পারে, আমি এটা কভার করে দিচ্ছি। মনে রেখো, শব্দ গঠন বলতে এই পর্যন্ত মিন করছি আমরা মিন করেছি উপসর্গ, প্রত্যয় আর সমাস, সন্ধি মিন করিনি, কারণ সন্ধি নতুন শব্দ তৈরি করার উপায় নয়। আই রিপিট, সন্ধি নতুন শব্দ তৈরি করার উপায় নয়, নতুন শব্দ বানানোর উপায় হচ্ছে উপসর্গ, প্রত্যয় এবং সমাস। আসো একটু ব্যাখ্যা করে বোঝাই। সন্ধি শব্দকে শ্রুতি মধুর করে। কিরকম? যেমন তুমি সমাস দিয়ে যখন তৈরি করো, এটা সিংহ চিহ্নিত, তারপরে হচ্ছে আসন সমান সমান, তুমি এখানে লিখে দিছো হচ্ছে সিংহাসন, কিন্তু এখানে তুমি একটা স্টেপ মিসিং করে দ্রুত আসছো। কেন আসছো আমি তোমারে বলি। এখানে সিংহ, এখানে চিহ্নিত, এখানে আসন। তো সিংহ আর আসন, তুমি তো এই জায়গায় লেখার কথা ছিল সিংহ আসন, খেয়াল করো নিচেটা লেখার কথা ছিল কিনা বলো। তুমি এখানে সিংহ পাইছো, এখানে আসন পাইছো, কিন্তু তুমি সিংহ আসন না লিখে একটানে তুমি লিখে দিছো হচ্ছে সিংহাসন। কিভাবে লিখছো? তুমি সিংহ আর আসনের মাঝখানে সন্ধি করে তারপরে সন্ধির রেজাল্টটা লিখে দিছো। এই ঘটনা কেন ঘটলো? সমাস মানে হচ্ছে একটা বাক্যকে অর্থপূর্ণভাবে একটা পদে রূপান্তর করা। এর মানে সিংহ চিহ্নিত আসন, কথাটা সিংহাসন হয়েছে না, কথাটা সিংহ আসন হয়েছিল। তো সিংহ আসন হওয়ার পরে তুমি দেখতেছো যে না, এটা তো শ্রুতি মধুর হচ্ছে না, ভালো হচ্ছে না, শুনতে ভালো লাগে না, তাহলে কি করব? সিংহ আর আসনের মধ্যে সন্ধি করে দেব। তাহলে সিংহর অ, আসনের আ, দুটো মিলে হলো আ। এই প্রসেস করার পরে সিংহাসন হয়েছে। এর মানে হচ্ছে, আমি তোমার খুব সিম্পলি প্রুফ করে দেখাইলাম যে সিংহাসন শব্দটার জন্ম হইল সমাসের ঘরে। আমি আবার বলছি, সিংহাসন শব্দের জন্মটা সমাসের ঘরে, আর এই শব্দটা শ্রুতিমধুর হইছে, সুন্দর হইছে, অসাধারণ হইছে, বলতে ভালো লাগছে সন্ধি করার পরে। সন্ধি এই কথাটাকে জন্ম দেয়নি, এই কথাটাকে জন্ম দিয়েছে সমাস। আবার বলি, পরের অংশ দেখো। তুমি সমানে পড়তেছ নব যোগ অন্ন সমান সমান হলো নবান্ন। আচ্ছা, নবান্ন কথার অর্থ কি? নব অন্ন, নবান্ন, নব মানে নতুন, অন্ন মানে ভাত, নবান্ন কথার অর্থ নতুন ভাত। আচ্ছা, আসলে কি নবান্ন মানে নতুন ভাত না একটা উৎসব? আমাকে বলো, এখনই ব্রেক দিব। আসলে কি নবান্ন মানে নতুন ভাত না একটা উৎসব? জানাও। একটা উৎসব। তাহলে উৎসবের কথা কি এখানে আসছে? আসে নাই, আসবে হচ্ছে সমাসে। সমাসে তখন তুমি বলবা নব অন্ন উপলক্ষে যে উৎসব, এটাকে বলা হবে নব, আর তারপরে বলা হবে অন্য। কিন্তু তুমি দেখলা শুনতে ভালো লাগে না, তখন তুমি এটার মাঝখানে সন্ধি করছো, সন্ধি করে তুমি এটাকে বানাইছো হচ্ছে নবান্ন। তাহলে নবান্ন কথার জন্ম সমাসের ঘরে, আর সুন্দর বানাইছো সন্ধি দ্বারা। তাহলে সন্ধি অ্যাকচুয়ালি নতুন শব্দ জন্ম দেয় না, সমাস উপসর্গ প্রত্যয় শব্দগুলোকে সে উচ্চারণে সহজ করে দেয়। এর জন্য মনে রেখো,
শব্দ গঠন বলতে সমাস উপসর্গ প্রত্যয়কে বোঝায়, সন্ধি কেনা। তোমাদের যে টপিকটা আছে সেকেন্ড পেপারে শব্দ গঠন, ওখানে সমাস উপসর্গ প্রত্যয়, সন্ধি নেই। প্রত্যয় ফুল সিলেবাসে ছিল, শর্ট সিলেবাসে বাদ দিয়ে রাখছে, উপসর্গ সমাস দেওয়া, এই জন্যই দেওয়া। আশা করি বুঝাইতে পারছি। তো এখান থেকে এগুলো সবগুলো পড়বা। একজন প্রশ্ন করেছো এগুলো মুখস্থ করতে হবে কিনা, না না, এগুলো মুখস্থ করার দরকার নাই, কোনো দরকারই নেই এগুলো মুখস্থ করার। তুমি বরং সুন্দরবনে গিয়ে গাছ গুনো, মানে কয়টা গাছ আছে গুনে ওইটা মাথায় রাখো, পরীক্ষা যদি আসে এটা আসতে পারে যে সুন্দরবনে কয়টি সুন্দরী গাছ রয়েছে। ইট কুড বি ডিসকাশন। ওকে, এরপরে হলো সুপুরুষ, মাতৃআজ্ঞা, মহার্ঘ, দোমনা, পুষ্পবন। তোমরা এই জিনিসগুলো কেন বোঝো না? তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ভাইটাল জায়গাগুলোকে আমরা স্লাইডে নিয়ে আসি এবং এগুলোকে ব্যাখ্যা করে বুঝাই দিই, যেন তোমার এই সুপুরুষের বানান আসলে, উচ্চারণ আসলে, তারপরে এটার উৎস ধরলে, এটার যদি গ্রামাটিক্যাল কোনো কোশ্চেন করে তুমি যেন পারো। এরপরে তুমি যখন আমাকে আবার জিজ্ঞেস করো যে ভাইয়া এটা কি পড়া লাগবে, তাহলে এখন আমি তোমাকে কি বলতে পারি? আমার জায়গায় তুমি হলে তোমার কেমন লাগতো? যে আমাকে জিজ্ঞেস করছো, বলো একটু, আমার উপর মন খারাপ করো না। আমার জায়গায় তুমি হলে তোমার কেমন লাগতো? তোমার সাথে আমি 2.5 ঘন্টার বা 3 ঘন্টার বা 2 ঘন্টার একটা ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে হাজির হয়েছি, আর তুমি আজ করতেছো ভাই এটা আমার কি লাগবে? তাহলে আমার কি মাথার এতটাই খারাপ যেটা তোমার লাগবেই না কখনো, সেটা নিয়ে আমি এখানে তোমার কাছে আসছি তোমার কষ্ট দেওয়ার জন্য? বলো বলো তোমার কেমন লাগতো? তোমরা আর একটু বিবেকবান কবে হবার? বড় হইছো না? তোমাদের বয়সের আগে কল্যাণের বিয়ে হয়ে যাচ্ছিল, একটুর জন্য বাঁচাই দিছে মামা। তো তুমি যদি এরপর বুঝতে না শিখো, তোমার বয়সে কল্যাণী মা হয়ে যেত, বাবা হয়ে যেত অনুপম। বুঝতে হবে ম্যান। সো এখানে দেখো এই যে মাতৃ আজ্ঞা, যেটা নিয়ে কথা বলছিলাম, মিসপ্রিন্টিং এ এখানে মাতৃর আজ্ঞা কথাটা চলে আসছে। এটা মাতৃর আজ্ঞা হবে না, এটা হবে মাতার আজ্ঞা। আমি তোমাদেরকে অলরেডি ব্যাখ্যা করে বলে দিছি, এটা নিয়ে আবার ব্যস্ত হওয়ার দরকার নাই যে ভাইয়া এটা কি ঠিক কিনা, না কোনটা ঠিক। আমি বলেই দিছি কথাটা হবে মাতার আজ্ঞা, বাট এখানে উঠে গেছে, কম্পিউটার অপারেটর লিখে ফেলছে হয়তো মাতৃ আজ্ঞা। আমরা চেক করেছি, তারপরে রয়ে গেছে, আমরা পরে এডিশন ঠিক করে দেবো। ঠিক আছে, তাহলে এই যে মিশকালো অনেক ইম্পর্টেন্ট, গজানন ইম্পর্টেন্ট, মাতৃভূমি ইম্পর্টেন্ট। মিশকালো উপমান কর্মধারয়, কেন উপমান কর্মধারয় আসলে এই জায়গাটা ব্যাখ্যা করে তোমাদেরকে ব্রেক দিচ্ছি। তোমাদের ট্যালেন্ট হান্টে ভাই এটা দেখাইছিলাম, উপমান উপমিত। তো উপমান সবসময় কেমন হয়? সত্য কথা হয়। উপমিত কেমন হয়? উপমিত সাধারণত মিথ্যা বা কাল্পনিক কথা হয়। মিত থেকে মিথ্যা মনে রাখবা। যেমন ধরো তুষারের নে শুভ্র, তুষার শুভ্র, শুভ্র শব্দের অর্থ সাদা, এর উপমান কর্মধারয়, তুষারকে সাদা বলেছি। অরুণের নে রাঙা, অরুণ রাঙা, অরুণ মানে সকালের সূর্য, রাঙা হয়, কথাটা সত্য। তারপরে যেমন পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল, রক্ত লাল হয়, এটা সত্য কথা। ঠিক মিশির নে কালো, মিশ কালো, এটাও সত্য কথা। কারণ এই যে মিশির নে কালো, এই মিশি একটা অর্থ দেয়। মিশি মানে হচ্ছে পুরানো তামাক, এই পুরানো তামাককে বলা হয় মিশি। বুঝতে পারছো? যে কোনো কিছুকে পোড়াইলে সেটা কার্বনের জন্য কালো হয়, তামাক পোড়াইলেও কালো হয়। তো দিঘির মিশকালো জল, কথা ভালো করে বুঝবা, দিঘির মিশকালো জল যেন মিশে রয়েছে তোমার মিশকালো নয়নে। তাহলে তোমার নয়নটাও কালো, দিঘির মিশকালো জলটাও কালো, এই হচ্ছে ব্যাপার। তাহলে মিশকালো, মিশির নেই কালো, মিশিও কালো, কালোও কালো, কথা সত্য। কিন্তু যদি এমন হয় চন্দ্রমুখ বা মুখচন্দ্র, কথা মিথ্যা, মুখ আর চাঁদ এক জিনিস না। যদি এমন হয় বাহুলতা, না, বাহু আর কচুল্লতা এক না। যদি কথাটা এমন হয় চরণ কমল, চরণ আর পদ্ম ফুল এক জিনিস না। যদি কথাটা এমন হয় ফুলকুমারী, কুমারী আর ফুল এক জিনিস না, দুটো ভিন্ন জিনিস। তো এগুলো মিথ্যা, এগুলো তুলনা। তবে পাম দেওয়ার তুলনা, মানুষকে পাম দিয়ে ফুলাইলে এই তুলনা দিয়ে ফুলাইতে হয়, মনে থাকবে এবার। এই সেন্স থেকে মিশকালো উপমান কর্মধারয়। ওকে, দেন আসম্যকর মুখ থেকে রাজহংস, এরপরে আরো কিছু শব্দের গুরুত্বপূর্ণ বানান, আর আমরা একটা এগুলো ব্রেকের পরে দেখবো। যারা স্ক্রিনের সামনে থাকবা তারা এটা মুখস্থ করে ফেলতে পারো। আমরা ঠিক 10 মিনিট পরে ফিরবো। ওকে, এখানে কিছু গুরুত্বপূর্ণ বানান দিয়ে দিছি গল্প থেকে, আর শব্দের উৎস দিয়ে দিছি। মনে রেখো আমাদের এই যে ফিচারটা, যেটা ব্যাকরণিক বিশ্লেষণ, তোমাদের বইয়ে আমরা যা যা আয়োজন দিয়েছি, এই আয়োজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর একটা। এখানে তোমরা অনেক কিছু একসাথে পাবা, এক জায়গায় পাবা। ওকে, সো কথা বলছি এখন থেকে ঠিক 10 মিনিট পর।
হ্যাঁ, রিটেনের আলোচনা থাকবে। একটু দেন, বন্ধ করেন না। রিটেনের জন্য তোমাদের পার্ট আছে, এখানে দেওয়া আছে, লিখিত অংশ আলোচনা করে দেব, টেনশনের কোনো কারণ নাই, লিখিত আলোচনা থাকবে, আছে, সামনে আছে।
রেডি সবাই? তোমাদের একটা দারুণ জিনিস শিখাই, বিশেষত অনলাইনে টিচার যদি ব্রেক দেয়, ধরো ব্রেক টাইম একদম মার্জিনাল হয়ে গেছে বা 1 মিনিট ওভার হয়েছে, ওই সময় কি লিখবা এখানে? ওই সময় যদি লেখো ভাইয়া ব্রেক শেষ, ব্রেক শেষ, ব্রেক শেষ, এটা শুনতে ভালো লাগে না। আবার যদি বলো ভাই আপনি কোথায়, আপনি কোথায়, আপনি কোথায়, এটাও একটু কেমন। তো এই সময় এমন লেখা যেতে পারে যে ভাই আমরা আপনার জন্য অপেক্ষা করছি। বোঝা গেছে কথা? অথবা আমরা হয়তো এখনই আবার শুরু করব। মানে এটাকে ইংলিশে বলা হয় ইউফেমিজম, মানে যে কোনটা টার্মকে একটা চমৎকার সুন্দর শব্দ দিয়ে প্রকাশ করা। বুঝতে পারছো? একটা সফট ওয়ার্ড দিয়ে, হার্ডের জায়গায় একটা সফট ওয়ার্ড দিয়ে কোনো কিছুকে প্রকাশ করার নাম হচ্ছে ইউফেমিজম। মানে একজন বলছো যে ভাইয়া 9টা 5 কি পার হয়নি, তুমি তো আমার কাছে কৈফিয়ত চাইতে পারো না, সে রাইট তোমার নাই। 9টা 5 কি পার হয়নি, এটা একটা মানে তুমি যতটা পজিটিভলি লিখে থাকো, কোয়েশ্চেনটার থিমটা নেগেটিভ। এই জন্য যখন যে ভাইয়ের সাথে ক্লাস হবে, সাধারণত যখন তোমরা এই ব্রেক টাইমগুলোতে যদি লিখতে চাও শেষ দিকে, তখন এভাবে লিখবা। এগুলো হচ্ছে তোমার মানে একটা ভাষাগত সৌন্দর্যের পরিচয়। ঠিক আছে, আমরা বানান দেখলাম, উৎস দেখলাম, এগুলোকে কেন দিছি বলো? কেন দিছিলাম মনে আছে? আমরা দিছিলাম এই কারণে যাতে করে তুমি এখান থেকে খুব চমৎকার করে সেকেন্ড পেপারটা বুঝতে পারো। নিপা বলছে কোনো ভাই আমার কমেন্ট দেখে না, তা আমি বুঝতে পারি না আমার কমেন্ট আসলে যায় কি যায় না। যায়, এত সেন্টি খাওয়ার কিছু নাই। তোমাদের সবার কমেন্টই টিচারের ইনবক্সে আমি এখানে শো হয়, হয়তো সবারটা পড়ি না। তোমাদের সবার কমেন্ট পড়া আমার কাজ না, তোমাকে বোঝানোটা আমার কাজ। ওকে? কোলোকালে মানুষ মানে হচ্ছে আদুরে, এসপার ওসপার মানে মীমাংসা করার দক্ষ, যোগ্য মানে প্রলয় কাণ্ড, উপরি পাওনা মানে অধিক লজ্জা, বরের হাট মহার্ঘ, বর পাওয়া খুব কঠিন, ধনুক ভাঙা পণ, দৃঢ় প্রতিজ্ঞা বা কালফল অন্তঃসার শূন্য। আমরা আজকের ক্লাসে সব কঠিন পার্ট পড়ে ফেলছি, কোনো কঠিন পার্ট নাই। এখন খুব সহজ অংশে আমরা চলে আসছি। আমরা রিটেন দেখব, আমরা হচ্ছে সোনার তরী পড়ব। মোটামুটি 10টার মধ্যে আমরা আশা করছি, আমি খুব অপটিমিস্টিক, তোমাদের সাথে সমাপ্তি ঘোষণা করতে পারবো। এখানে আমরা বলি চমৎকার, সেখানে তিনি বলেন চলনসই। বাক্যটা কোন কালের? আমরা ডিটেইল আলোচনা করেছি। এটা সাধারণ বর্তমান কালের। আমার মন উতলা করিয়া দিল। কে উতলা করিয়া দিল? এই হরিশ, জঙ্গলি হরিশ। যখন তার মন এমনিতেই খারাপ, ওই সময় এসে বলছে মেয়ে যদি বলো এটা খাসা মেয়ে আছে, মানে ভালো মেয়ে আছে, একেবারে মন উতলা করে দিছে। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থ নয়। দেখো যেসব ফাঁকিবাজেরা বলো ভাইয়া কবি পরিচিতি বা লেখক পরিচিতি পড়তে হবে, এখন দেখো লেখক পরিচিতি পড়তে হবে কি হবে না? জাহাঙ্গীরনগরে 22-23 কোয়েশ্চেন। কোনটি রবীন্দ্রনাথের নয়? গৃহদাহ। তাহলে গৃহদাহ কার? গৃহদাহ হচ্ছে শরৎবাবুর লেখা, এটা একটা উপন্যাস, ত্রিভুজ প্রেমের উপন্যাস, পরকীয়ার উপন্যাস, বুঝছো? নিষিদ্ধ প্রেমের উপন্যাস এই গৃহদাহ। এখন আবার কিছু দুষ্ট এই বই পড়া শুরু করবে, আমি জানি। এরপরে গন্ডুস দ্বারা কি বোঝায়? গন্ডুস মানে এক মুখ পানি, সোজা বাংলায় যদি বলি এক কলি পানি আর কি। মুখে একবারে যতটুকু পানি ধরে এটাকে বলা হয় এক গন্ডুস। ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? জোয়ার ভাটাহীন, খরস্রোতা, চরাবালিময়, অন্তঃসলীলা। অন্তঃসলীলা কারণ ফল্গুর ভিতরে পানি, উপরের বালি সরাইলে নিচের থেকে পানি বের হয়ে আসে, এই জন্য তাকে অন্তঃসলীলা বলা হয়েছে। অন্ত মানে ভেতরে, সলিল মানে পানি, সলীলা মানে পানি ধারণ করেছে যে, অর্থাৎ অন্তঃসলীলা মানে যে অন্তে বা ভিতরে পানি ধারণ করে আছে, অর্থাৎ উপরের থেকে বালু সরাই ফেললে নিচের দিক থেকে তুমি পানিটা পাবা। বুঝতে পারছো কথা আমার? রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক নয় কোনটি? রাজা, অচলায়তন, কৃষ্ণকুমারী, রক্তকরবী। কৃষ্ণকুমারী রবি ঠাকুরের লেখা না, এটা মাইকেলের লেখা। মাইকেলের লেখা, এটা সার্থক ট্র্যাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী। এখন একটু এখান থেকে এই জিনিসটা মনে রাখো, নাটক মোটা দাগে যদি আমরা বলি 3 রকমের হয়। একটা হচ্ছে ট্র্যাজেডি, একটা হচ্ছে কমেডি, আর একটা হচ্ছে প্রহসন। এখন প্রশ্ন হচ্ছে এগুলা কি? ট্র্যাজেডি মানে তো বুঝতেই পারো, কষ্ট আর কষ্ট, তুমি অন্তর ভাঙা চোরমার হয়ে যাবে, তোমার দিল ভাঙ্গি যাবে, কলজা ভাঙ্গি যাবে কষ্টে, এমন কষ্টের লেখাগুলোকে বলা হয় ট্র্যাজেডি। আর কমেডি মানে হচ্ছে হাস্যরস, তুমি হাসতে হাসতে পেটে খিল দিবে। আর প্রহসন মানে হচ্ছে, মনে রাখো, এখানে হাসি থাকে প্লাস সামাজিক বার্তা থাকে। তো হাসি এবং সামাজিক বার্তা এই দুটো মিলে যে নাটক, সেটাকে বলা হয় প্রহসন। যেমন মাইকেলের একেই কি বলে সভ্যতা, বড় শালিকের ঘাড়েরও, এগুলো। রবীন্দ্রনাথের শেষ কাব্য গ্রন্থের নাম কি? চিটং বিশ্ববিদ্যালয়ের ডিতে আসছে শেষ লেখা। এখন একটু অনেস্ট রিভিউ দাও, 2 নম্বরই করবা না। বলো
কবি বা লেখক পরিচিতি ভালো করে বোঝার পড়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলো। সিরাজউদ্দৌলা ট্র্যাজেডি, মেহমেদ বলেছে, থ্যাংক ইউ। দরকার আছে? এখন কি আর কি কোনোদিন জিজ্ঞেস করবা যে ভাই এগুলো পড়া লাগবে? আর কোনোদিন শিক্ষা হয়েছে? কেন আমি রাগ করি? এই প্রশ্ন করা যাবে না। ভাই এগুলো কি পড়া লাগবে? এগুলো যদি পড়া না লাগলো তাহলে আমি তোমার কেন পড়াইতে আসলাম? আমার কি মাথা খারাপ? এই প্রশ্ন কখনোই আর করবা না, মনে থাকবে? এরপরে সাহিত্যের কোন শাখায় রবীন্দ্রনাথের পদচারণা নেই? মানে রবীন্দ্রনাথ লেখেন নাই কি? কাব্য লিখেছেন, নাটক লিখেছেন, গল্প লিখেছেন, লিখেন নাই মহাকাব্য, এটা উনি লিখেন নাই। কেন মহাকাব্য লিখেন নাই? বাংলা সাহিত্যের গবেষকরা বলছেন রবীন্দ্রনাথের যে সাহিত্য যুগ, অর্থাৎ 15 বছর বয়স থেকে লেখা শুরু, তো 1861, 1875-76 থেকে 1941 পর্যন্ত, এই সময়ে নর্মালি খুব একটা মহাকাব্য রচিত হয়নি। অর্থাৎ মহাকাব্যের একটা পিরিয়ড আছে, টাইম আছে, এর আগে সেটা শেষ হয়ে গেছে। এক এক যুগে এক একটা সাহিত্যের আবেদন থাকে। রবীন্দ্র যুগে সেটা ছিল না, তাই তিনি লেখেন নাই, এটা গবেষকদের মতামত। যদি রবীন্দ্র যুগে গবেষক তোমার মহাকাব্য লেখা হয়েছে, যেমন ইসমাইল হোসেন সিরাজি লিখেছেন স্পেন বিজয়, তারপরে তোমার আরো কিছু কবি সাহিত্যিক আছেন, যদিও অনেকে এগুলোকে মহাকাব্য বলেও না, বাট এগুলো আসলে মহাকাব্য। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? সোনার তরী, বনফুল, বলাকা, মানসী। বনফুল। এখানে যদি কবি কাহিনী থাকতো আমরা কবি কাহিনী নিতাম। মনে করে দেখো, তোমাদেরকে কবি কাহিনীর কথা বলেছিলাম, আসলে কবি কাহিনী প্রথম, বাট নাই বলে তোমার প্রশ্নটা যেহেতু টেক্সচুয়াল হয়েছে, এই জন্য আমরা এটা নিতে পারি নাই, আমরা নিয়েছি বনফুল। রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থ কবি নজরুলকে উৎসর্গ করেছিলেন? সঞ্চয়িতা, খেয়া, বসন্ত, জন্মদিন। ডেফিনেটলি বসন্ত, কারণ সঞ্চয়িতা ভার্সেস সঞ্চিতা। ভালো করে শোনো, ক্লাসটা কিন্তু তথ্যে ভরপুর। সঞ্চয়িতা ভার্সেস সঞ্চিতা, তাহলে সঞ্চয়িতা কার, সঞ্চিতা কার? লিখে দিচ্ছি, এই হলো সঞ্চয়িতা। সঞ্চয়িতা হচ্ছে রবি ঠাকুরের। আর কাছাকাছি না আমার একটা বই আছে, নাম হচ্ছে সঞ্চিতা, এটা হচ্ছে নজরুলের। এখন মনে রাখবা কিভাবে কোনটা কার। রবীন্দ্রনাথ বয়সে বড়, সিনিয়র, তার বইয়ের নামটাও সাইজে বড়। নজরুল বয়সে একটু ছোট, জুনিয়র, তার বইয়ের নামটা সাইজে একটু ছোট। বড়টা বড় ভাইয়ের, এমন ধরতে পারো, বড় দুলা ভাই, ছোটটা ছোট দুলা ভাই। গীতাঞ্জলির ইংরেজি শিরোনাম কোনটি? সংস অফারিংস। না, সংস হয় না, অফারিংস হয় না। সং অফারিংস এটা ঠিক। এরপরে সং অফার্ড এটা ভুল, সংস অফার্ড এটাও ভুল। এই প্রশ্ন দেখো কত জায়গায় আসছে। নিচের কোনটি রবীন্দ্রনাথের নাটক নয়? অচলায়তন, রাজারানী, মুক্তধারা, রক্ত করবি। রাজারানী, এটা রবীন্দ্রনাথের লেখা না। এরপরে কল্যাণীর গৃহে কোন দেবীর মঙ্গল ঘট ভরা ছিল? সম্ভাব্য প্রশ্ন। মঙ্গল ঘট ভরা ছিল দেবী লক্ষ্মীর। লক্ষ্মীকে ঐশ্বর্যের দেবী, টাকা পয়সা, ধন সম্পদের দেবী বলা হয়। রবীন্দ্রনাথের ছদ্মনাম? বিশ্বকবি, ভানুসিংহ, গুরুদেব, রবি। ভানুসিংহ। বাকিগুলো উপাধি। বিশ্বকবি, গুরুদেব, এগুলো উপাধি। গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী, আর বিশ্বকবি দিয়েছিলেন ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। তোমাদের স্লাইডে এগুলো আছে। রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার স্বর্ণযুগ কোথায়? খুলনা, বিলেত, কলকাতা, কুষ্টিয়া। কুষ্টিয়া। মনে রাখো, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাংলাদেশে 3টা জায়গা আছে খুব বিখ্যাত। একটা হচ্ছে শিলাইদহ। শিলাইদহ এটা কুষ্টিয়াতে, তখন তো 2 বাংলা 1 ছিল। আরেকটার নাম হচ্ছে পতিশর, ওটা হচ্ছে তোমার পতিশর হচ্ছে নওগাঁতে। আরেকটা হচ্ছে শাহজাদপুর। শাহজাদপুর হচ্ছে সিরাজগঞ্জে। মনে থাকবে কি আবার বলো? বাংলাদেশে রবি ঠাকুরের স্মৃতি বিজড়িত জায়গা 3টা। এরপরে আসো, গল্পে বর্ণিত ভাগ্য দেবতা প্রধান এজেন্ট কে? মামা। মামা না বলে কোনো কিছু হয় না। অপরিচিতা গল্পে মেয়ের বয়স কত? 15। এরপরে লিখিত প্রস্তুতি, অর্থাৎ অপরিচিত থেকে কি কি লিখিত আসতে পারে? অপরিচিত থেকে এগুলো আসতে পারে। দেখো, তোমাদের রিটেনের জন্য আলাদা লেকচার আছে, এটা মাথায় রাখবা। তোমাদের রিটেনের 12টা টপিক আছে সব মিলে। আমি প্রয়োজনে আগামী লেকচারে, মানে কালকে যেটা হবে তোমাদের সেকেন্ড পেপার, ওইখানে কাজ করবো না। যেহেতু রিটেনটা কি কি আসে তার অ্যানালাইসিস তোমাকে দেখাইলে ভালো হয়, সেটা আমি তোমাদের আগামী লেকচারে যদি দেখাই দিই, ব্যাপারটা কেমন হবে বলো তো? জোশ হবে না? জোশ হবে, ইনশাল্লাহ তোমাদের দেখাই দিব আমি।
কোথা থেকে কি কি আসে, 12টা টপিক কি আসে। তো প্রথম পত্র থেকে কি আসতে পারে, 12টা আইটেমের মধ্যে আউটলাইনের মধ্যে একটা হচ্ছে পাঠের মূল ভাব লিখন। এ হচ্ছে পাঠের মূল ভাব। তোমাদের সবগুলো পাঠের মূল ভাব আমরা দিয়ে দেব। এটা অপরিচিতার মূল ভাব, সংক্ষিপ্ত করে লিখতে হয়। এরপরে আসে উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা বা সব প্রসঙ্গ ব্যাখ্যা। এটা আসে হলো একটা অনুচ্ছেদের সাথে। মনে রাখবা এটাকে আমরা নাম দিয়েছি অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নোত্তর। অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নোত্তর। দুঃখের ব্যাপার বা মজার ব্যাপার যেটাই বলো, এটা আউটলাইনে দেওয়া নাই। ভালো করে বোঝো আমার কথাটা। আউটলাইনে বলা আছে যে সৃজনশীল। মধুসূদন দত্ত মহাকাব্য লিখেছেন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য রচয়িতা মাইকেল মধুসূদন। ঠিক আছে, মেঘনাদ বধ লিখেছেন। এখন আসো যেটা বলছিলাম আমরা, তো অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নোত্তর কিন্তু তোমাদের লিখিত আউটলাইনে বিশ্ববিদ্যালয় বলে নাই, বলছে সৃজনশীল প্রশ্ন। কিন্তু সৃজনশীল প্রশ্ন এখন পর্যন্ত কোথাও আসে নাই। এখন পর্যন্ত যেটা আসছে সেটা হলো অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নোত্তর। দুটো একই স্ট্যান্ডার্ডের না। কারণ সৃজনশীলে আমরা একটা উদ্দীপক দেখি, গদ্যে বা কবিতায় নিচে আমরা 4টা প্রশ্ন দেখি। 4টা প্রশ্নের স্ট্যান্ডার্ড এক না, 1 2 3 4, 4টার নাম্বার হলো 10। এটা সৃজনশীল। আর রিটেনে যেটা আসে, একটা অনুচ্ছেদ দিয়ে সেখান থেকে 4টা বা 5টা প্রশ্ন করা হয়, প্রতিটা প্রশ্নের মান সমান হয়। এখন সৃজনশীল প্রশ্নের স্ট্যান্ডার্ডে তো এটা বলা হয়নি, এই জন্য আমরা একটা সৃজনশীল বলছি না, আমরা বলছি অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নোত্তর। এখন দেখো, অনুচ্ছেদ ভিত্তিক প্রশ্নোত্তরের সাথে রিলেট করলে যদি আমি কিছু জিনিস আলোচনা করি তোমার জন্য, যে সব প্রসঙ্গ ব্যাখ্যা বা উদ্ধৃত সংলাপ ব্যাখ্যা, ওখানেও এটা লাগতে পারে, আবার আলাদাও লাগতে পারে। ধরো রিটেনে বললো যে নিচের উদ্ধৃত সংলাপগুলোর ব্যাখ্যা দাও, তখন এগুলো দিয়ে দিতে পারে। এটা একটা রিটেনের আউটলাইন। দুটো আউটলাইন নিয়ে আমরা কথা বলতেছি আর কি। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসেবে অনুপমেয় কথা কেন বলেছে, আমি ব্যাখ্যা করেছি কিনা বলো, কোনটা তুমি বুঝো না বলো। এটা ধরো যদি 1 ধরি, এটা যদি 2 ধরি, এটা যদি 3 ধরি, বলো যে ভাইয়া 1 2 3 ওটা ব্যাখ্যা করেন। বলো তো কোনটা বুঝতে পারো না, ভাইয়া ব্যাখ্যা করে দেবো। তৃষা রয়, থ্যাংক ইউ। আচ্ছা, সবগুলো ব্যাখ্যা করি তাহলে তো ভালো। এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে, অনুপম কেন বলছে, অর্থাৎ তার বয়সও খুব বেশি হয় না, এটা দৈর্ঘ্য। গুণ বেশি না মানে তার লাইফে কোনো অ্যাচিভমেন্ট নাই, তার যেমন বয়স কম অ্যাচিভমেন্টও নাই, এটা বোঝানোর জন্য বলছে। ফলের মতো গুটি, কিছুক্ষণ আগেই বলেছিলাম যে একটা মুকুল পরিপূর্ণ বিকশিত হলে ফল হয়, তার আগে যদি ফল হয়ে পেকে যায় সেটাকে বলে গুটি। অর্থাৎ পূর্ণ বিকাশের আগেই যদি ধ্বংসপ্রাপ্ত হয় এটাকে ফলের মতো গুটি বলা হয়। ফল হইতে গিয়েও হইতে পারে নাই, এটারে বলা হয় গুটি। কিছু আম দেখবা বৈশাখের শুরুতে পেকে গাছ থেকে পড়ে যায়, ওই আমটা পরিপক্ক না, সেটা খাওয়া যায় না, এটা বড় হওয়ার আগে পেকে গেছে। বুঝছো? যারা ছোটকে সামান্য বলে ভুল করে না, তারা অনুপমের জীবন ইতিহাসের রস বুঝবে। অর্থাৎ অনুপমের জীবন ছোট, তারপরে এখানে বিশাল তাৎপর্য আছে। যারা ছোট জিনিসকে অবহেলা করে না, তারা অনুপমের লাইফকে কি করতে পারবে, ফিল করতে পারবে। এরপরে থাকার মধ্যে ভিতরে আছেন মা, বাইরে আছে মামা। অর্থাৎ অনুপমের জগৎটা হচ্ছে মা আর মামা দ্বারা তৈরি করে, এর বাইরে সে কিছু বোঝে না। এ পোলার তো বিয়ে করাই উচিত না। তারপরে কন্যার পিতা মাত্রে স্বীকার করিবেন, অনুপম সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খায় না। মানে ভালো ছেলের মানদণ্ডে যা যা দরকার সবকিছু তার মধ্যে আছে, বিড়ি সিগারেট পর্যন্ত সে টানে না। মানে ভালো হইতে হইতে সে এত ভালো হয়েছে, বেশি ভালো হয়েছে আর কি, অত ভালো দরকার নাই। হুমায়ুন আহমেদ একটা লেখার মধ্যে আছে যে হচ্ছে বেশি ভালো হইলে সেটাকে অ্যাভারেজের কাতারে চলে যেতে হয়। অনুপম ওই রকম আর কি, ভালো হইতে হইতে অ্যাভারেজ হয়ে গেছে। যেমন আমি প্রায় সময় একটা কথা বলি, যে ছেলে পরীক্ষা দিলে টপ করে, সবচেয়ে বেশি নম্বর পায়, কিন্তু ক্রিকেট খেলায় কয় বলে 1 ওভার হয় জানে না, তো এর দরকার নাই, এর টপ করলেও দরকার নেই। এ খালি পরীক্ষায় ভালো করতে জানবে, দেশের সংকটে কিছু বলতে পারবে না। এগুলো খালি হচ্ছে একাডেমিক ব্রিলিয়ান্ট, লাইফের জন্য ব্রিলিয়ান্ট না। সত্য কথা ভাই, তুমি প্রমোদ চৌধুরীর কথা কেন ভুলে যাও? ফ্রান্স ওয়াজ সেভ বাই হার আইডলার্স। ফ্রান্সকে একসময় রক্ষা করেছিল তার যারা ব্যাকবেঞ্চার তারা। তো তুমি পরীক্ষা দিলে টপ করো, কয় বলে 1 ওভার হয় তুমি কইতে পারো না, বাংলাদেশে কি ঘটতেছে তুমি জানো না, তো তুমি অক্সিজেন নষ্ট করতেছো কেন? তো অনুভব হচ্ছে ওই রকম অক্সিজেন নষ্টকারী। বুঝছো কথা? এরপরে মামা যদি মনু হতেন, তার সংহিতায় তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে নিষেধ করিয়ে দিতেন। হিন্দু ধর্ম অনুযায়ী মনু হচ্ছে আদি পিতার নাম। তো তার একটা বাণীর বই আছে, সেটার নাম হচ্ছে মনু সংহিতা। অর্থাৎ মনুর বাণী যে বইতে, সেটার নাম মনু সংহিতা। তো এখন উনি বলছেন, মামা যদি হইতেন মনু, তাহলে উনি বাণী দিতেন হাওড়া ব্রিজ পার হইও না, অর্থাৎ ঢাকা পার হয়ে নারায়ণগঞ্জ যায়ও না। মানে মামা যেরকম খুব সংকীর্ণ,
খুব কম জানে, খুব কম চলাফেরা করছে, খুব সামান্য তার জ্ঞানের পরিধি। মামা হয়তো মনু হইলে তার বাণীতে এটাই বলতো, কলকাতার বাইরে যাইস না। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বুঝছো ব্যাপারটা? টাকা টাকা, মেয়ে সুন্দর হোক আর অসুন্দর হোক, ভালো হোক আর খারাপ হোক, ডাজন্ট ম্যাটার, টাকা পয়সা আছে কিনা এটা হচ্ছে ঘটনা। অনুভবের নিজেরই মধ্যে কি বলছে, অনুভবের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখে আসবে, কিন্তু সাহস করে প্রস্তাব করতে পারেনি। এর কারণ কি তা ব্যাখ্যা করো। এর কারণ সহজ, কারণ অনুভব লালমুলা, ব্যক্তিত্ব বা সাহস কোনোটাই তার মধ্যে নাই। তারপরে আংটিতে হাড়েতে জরি জহরতে অনুপমের শরীর একেবারে গহনার দোকান হয়ে গেছে, নিলামে চড়ছে। অর্থাৎ সে শ্বশুর বাড়ি যাচ্ছে এমন একটা সাজগোজ দিছে যে এটা যেন এরকম একটা অবস্থা যেন আমি তাদেরকে বোঝাতে চাচ্ছি আমার কাছে কতগুলো অর্নামেন্ট আছে। কোনো কোনো সময় আমরা পার্টিতে দেখি কেউ কেউ স্বাস্থ্যের স্বাস্থ্যে এত বেশি সাজে যে তার আসল সৌন্দর্য ঢাকা পড়ে যায়। অনুপমের অবশ্যই এমনটা ছিল আর কি। এরপরে আসো, একজন নাইম বলছে কন্যার বাবা মাত্রই স্বীকার করবে যে কাউসার ভাই মাত্র সৎ পাত্র। এই বেটা, কাউসার ভাই বেটা হচ্ছে বেটা ব্র্যান্ড, ঠিক আছে? খালি সৎ পাত্র বললে হবে? মনের মধ্যে সেই যে কালো রঙের ধারাটা বহিতেছে, সেজন্য কালো সাপের মতো রূপ ধরিয়া ফুস করে উঠিল। উক্তির মর্মার্থ ব্যাখ্যা করো। মনের মধ্যে যে একটা হতাশা ছিল, একটা কষ্ট ছিল, সেটা এক সময় এত বেশি কষ্ট হয়েছে, সেটা যেন কিছুটা প্রতিহিংসার রূপে নিজের মধ্যে থেকে বের হয়ে আসছে। সেজন্য এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে, কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। অর্থাৎ রাতের আকাশের তারা যেরকম সবাইকে আলো দিয়ে আবৃত করে রাখে, কিন্তু তারাকে ধরা যায় না। কল্যাণীর সৌন্দর্যটা ওই রকম, রাতের তারার মতো সেই সৌন্দর্য আমাকে আলোকিত করে, কিন্তু তাকে চাইলেই আমি পাই না। আচ্ছা, তারপরে তার একটি মাত্র ধোঁয়া, গাড়িতে জায়গা আছে, কি প্রসঙ্গে এটা করা হয়েছে? ধোঁয়া মানে হচ্ছে গানের যে অংশটা সবাই বলে ওটাকে ধোঁয়া বলে। যেমন ধরো সমস্বরের গানের মধ্যে অনেকে একটা কথা বারবার বলে, আহা বেশ বেশ বেশ, গেল গেল গেল, এইরকম। তো এটাকে ধোঁয়া বলে। তো অনুপম কল্যাণীর কণ্ঠের যে গানটা শুনছে, মানে কথাটা, সেই জায়গায় ধোঁয়া একটাই জায়গা আছে, ঘুরে ফিরে ওটাই মাথায় আসে। এর গতি সহজ, দীপ্তি নির্মল, সৌন্দর্যের সূচিত অপূর্ব, ইহার কোনো জায়গায় কিছু জরিমা নাই। অর্থাৎ কল্যাণের সৌন্দর্যটাই হচ্ছে এমন সিম্পলের মধ্যে বেস্ট, তার মধ্যে যা আছে একদম অথেন্টিক সৌন্দর্য। তার মনে হলো এই মেয়ের বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি। অনুপমের মায়ের এমন অনুভূতির কারণ কি? অনুপমের মা এটা ভাবছে হয়তো বা সবার সামনে সে হইচই করে বেড়াচ্ছে, বাচ্চা কাচ্চা না চানামট খাচ্ছে, অনুপমের মা ভেবে থাকতে পারে বয়স হয়েছে ঠিক, কিন্তু ভদ্রতা শিখে নেই। ও গো অপরিচিতা, তোমার পরিচয় শেষ হইল না, শেষ হইবে না, কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাই আছি। কোন প্রসঙ্গে করা হয়েছিল? তোমাকে আমি চিনতে পারি নাই, হয়তো সারা জীবনেও পরিষ্কার করে চিনতে পারবো না, কিন্তু আমি জায়গা পাইছি। মানে কি, যার সাথে যার লাভ, কি বলে ভাব, তারে একটু দেখলেও লাভ। মানে কল্যাণীকে অনুপম এতটাই পছন্দ করে, তার কাছাকাছি থাকতে পারাটাকেই সে একটা সাফল্য হিসেবে ধরে নিছে। এবারে সংক্ষিপ্ত ভাব, এটা নিয়ে তোর বলার দরকার নেই।